গল্প আমার ভালোবাসা। লেখিকা খাদিজা মারজান। চতুর্থ পর্ব। শিশির সিঁড়ি ডিঙিয়ে আস্তে আস্তে নিচে নেমে এলো। সৌহার্দ্য এখনো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। সৌহার্দ্যের এমন ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে শিশিরের আর সাহস হলো না ওর দিকে তাকানোর। তাই একবার তাকিয়েই চোখ নিচে নামিয়ে নিল। সৌহার্দ্যের পাশ কাটিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য খপ করে ওর হাতটা টেনে ধরল। শিশির পাশ ফিরে সৌহার্দ্যের ধূসর বর্ণের চোখে চোখ রাখল। বেশ কিছুক্ষণ পরে চোখ নামিয়ে নিল। ওই ধূসর বর্ণের চোখে চোখ রাখা যে মুশকিল। বেশি সময় তাকিয়ে থাকলে যে শিশিরের বাধ্য মনটা অবাধ্য হয়ে পড়বে। তখন শিশিরের সৌহার্দ্য ভাই হয়তো ওকে অসভ্য বলে আখ্যায়িত করবেন। শিশিরের এসব ভাবনার মাঝে সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, একা একা কোথাও যাবি না। দিয়া আর কুয়াশার সাথে থাকবি। আমার চোখের আড়াল হতে যেন না দেখি তোকে। বলেই গটগট পায়ে ওখান থেকে প্রস্থান করল সৌহার্দ্য। পেছনে থেকে শিশির অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। অষ্টাদশী এখনো বুঝতে পারছে না যে কেন এই মানুষটা তার সামনে আসলে সে নিজেকে হারিয়ে ফেলে। বারবার কেন সৌহার্দ্যের প্রতি ওর মুগ্ধতা কাজ করে, সেটাই বুঝে উঠতে পারছে না শিশির। কই অন্য কারো প্রতি তো এমন মুগ্ধতা কাজ করে না। বুকের ভেতরের হৃদযন্ত্রটা দ্রিমদ্রিম আওয়াজ তুলে না। তাহলে কেন? কেন শুধু সৌহার্দ্য ভাই সামনে আসলেই শিশিরের নিজেকে হৃদরোগে আক্রান্ত রোগী মনে হয়। বাগানে হলুদের জন্য স্টেজ সাজানো হয়েছে। বাচ্চারা চারদিকে ছোটাছুটি করছে। স্টেজ থেকে কিছুটা দূরে চেয়ারে বসে আছে ধ্রুব, শামীম, ভোর আর রিমির অন্যান্য ছেলে কাজিনরা। সবাই স্টেজের দিকে মুখ করে বসে থাকলেও শামীম উল্টো দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। কিছুক্ষণ পর পর হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ছাড়ছেও। শামীমকে এভাবে উল্টো দিকে তাকিয়ে থাকতে দেখে ধ্রুব বলে উঠল, কিরে ভাই, ওইদিকে মুখ ঘুরিয়ে রেখেছিস কেন? শামীম হালকা ঘাড় ঘুরিয়ে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, ওই স্টেজের দিকে তাকালে আমার নিজের গায়ে হলুদের কথা মনে ওঠে। কবে যে সেই দিন আসবে। এই তরুটাও রাজি হচ্ছে না। ধ্রুব দুষ্টু হেসে বলে উঠল, কোথাও একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মনে হয় কারো পেছনে পড়ছে। ভোর, তুই যা তো গিয়ে এক বালতি পানি নিয়ে আয়। ধ্রুবর কথাতে শামীম কটমট দৃষ্টিতে ওর দিকে চাইতেন ধ্রুব আর ভোর শব্দ করে হেসে উঠল। ধ্রুবকে হাসতে দেখে শামীম ধাম করে একটা কিল বসিয়ে দিল ধ্রুবর পিঠে। কিল দিয়েই শামীম হনহনিয়ে কেটে পড়ল ওখান থেকে। কিলের জোরটা বেশি না হলেও ধ্রুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দৌড় দিল শামীমের পেছনে। ধ্রুবকে নিজের দিকে দৌড়ে আসতে দেখে শামীম উল্টো দিকে দৌড়াতে দৌড়াতে বলল, দেখ ভাই, ভালো হবে না কিন্তু। আমাকে দৌড় করাবি না। মাম্মাকে ফোন দিয়ে বলে দেব। ধ্রুব শামীমের পেছনে দৌড়াতে দৌড়াতে বলে উঠল, এ কথা তোর আমাকে মারার আগে মনে রাখা উচিত ছিল। তুই আমাকে আগে মেরেছিস, তাও আমার গার্লফ্রেন্ডের সামনে। এখন আমি তোকে না মারলে রাতের কাছে আমার প্রেস্টিজ চলে যাবে। শামীম অবাক সুরে বলল, আমার থেকে তোর গার্লফ্রেন্ডের কাছে তোর প্রেস্টিজ বড় হয়ে গেল ভাই। আমি ঠিকই জানতাম। শামীমের কথায় ধ্রুব ভ্রুযুগল কুঁচকে বলল, তুই আবার কি জানতি? আমি জানতাম তুই এখন আর আগের মতো আমাকে ভালোবাসিস না। ধ্রুব হতাশার শ্বাস ছাড়ল। শামীম সব সময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। ধ্রুব বলে উঠল, তুই তো একটু বেশিই বুঝিস। দৌড়াতে দৌড়াতে শামীম একটা রুমের মধ্যে চলে এলো। এসে দরজার পাশে লুকিয়ে গেল। ধ্রুব শামীমের পিছু পিছু ওই রুমে ঢোকা মাত্রই শামীম ধ্রুবর হাত পেছনে থেকে ধরে ওয়াশরুমে ধ্রুবকে রেখে বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে ধ্রুব কিছুই বুঝে উঠতে পারল না। শামীম বাইরে থেকে একটা শয়তানি হাসি দিয়ে বলল, নে এখন চিল্লা। আমি গেলাম। এখন তোর গার্লফ্রেন্ডই এসে তোকে বের করে নিবে ওয়াশরুম থেকে। ধ্রুব চিল্লিয়ে বলে উঠল, শামীম মা, একবার খালি আমাকে বের হতে দে, তখন দেখিস তোর কি হাল করি। তুই সব সময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করিস। আবার সুযোগ পেলেই আমরি পেছনে বাঁশ ঢুকিয়ে দিস। শামীম ধ্রুবকে উদ্দেশ্য করে বলল, ভুল বললি ভাই। ওটা বাঁশ না, বুলডোজার হবে। বাই বাই, টাটা, ভালো থাকিস। গেলাম আমি। বলেই শামীম দ্রুত পদে ওই রুম ত্যাগ করল। রিমিকে একে একে সবাই হলুদ ছোঁয়ালো। এখন সবাই মিলে ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে। দিয়া হাতে একটা হলুদের বাটি নিয়ে এগিয়ে আসছিল শিশিরকে লাগানোর জন্য, তখনই সৌহার্দ্য দিয়াকে পেছনে থেকে ডেকে বলল,
দিয়া তোমাকে ভোর ডাকছে, এক্ষুনি যাও। দিয়া পেছনে ফিরে সৌহার্দ্যকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে ভাইয়া যাচ্ছি। দিয়া স্টেজের দিকে হাঁটা ধরতেই সৌহার্দ্য আবারও বলে উঠল, হলুদের বাটিটা আমার কাছে দিয়ে তারপর যাও। সৌহার্দ্যের কথাতে দিয়ার কপালে ভাঁজ পড়ল। দিয়া সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, আপনি এটা দিয়ে কি করবেন ভাইয়া? দিয়ার কথাতে সৌহার্দ্য অনামিকা আঙুল দ্বারা ঘাড় চুলকে বলে উঠল, তেমন কিছু না। দিয়া কিছু বলতে যাবে তার আগেই ভোর ওকে ডাক দিল। দিয়া সৌহার্দ্যের হাতে হলুদের বাটিটা দিয়ে ওখান থেকে স্টেজের দিকে হাঁটা ধরল। শিশির রুমে এসেছে শাড়ি পাল্টে নেওয়ার জন্য। শাড়ি পরলে তার কেমন অস্বস্তি লাগে, বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারে না। শাড়ি পাল্টাবে এর জন্য রুমের লাইটটাও অন করেনিও। শিশির যেই না কাঁধে থাকা শাড়ির আঁচলের সেফটি পিন খুলতে নিবে, তখনই আচমকা কেউ একজন অন্ধকার থেকে ওর হাত খপ করে ধরে ফেলল। ভয়ে শিশিরের অন্তরাত্মা কেঁপে উঠল। শরীরটা থরথর করে কাঁপছে। শিশির এখন কাউকে ডাকতেও পারবে না। যদি কেউ ওকে খারাপ ভাবে তখন। শিশির ঘুরে যেই না লোকটাকে ধাক্কা দিতে যাবে অমনি লোকটা শিশিরের হাত দুটো তার এক হাত দ্বারা চেপে ধরল। পেছনে থাকা ব্যক্তিটা এবার শিশিরের ঘাড়ে নিজের থুতুনি ঠেকিয়ে দিল। নিজের ঘাড়ে হালকা খোঁচা খোঁচা দাড়ির ঘর্ষণ অনুভব করছে। শিশিরের এখন আগের থেকেও অনেক বেশি ভয় লাগছে। সারা শরীর অসাড় হয়ে আসছে। সাথে কেমন কেমন একটা অনুভূত হচ্ছে। স্পর্শটা চেনা চেনা মনে হচ্ছে। ভয়টা মনের মধ্যে অতিরিক্ত ঝেঁকে বসেছে। তাই বুঝে উঠতে পারছে না। আগে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়নিও। নিজেকে কিভাবে রক্ষা করবে এসব ভেবে না পেয়ে শিশির কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ছেড়ে দিন আমাকে প্লিজ। আর কিছু বলতে নিবে তার আগেই পেছনে থাকা ব্যক্তিটা মুখ দিয়ে শব্দ করে উঠল, ফুস। এতটুকু শুনেই শিশিরের বুঝতে বাকি রইল না যে পেছনে থাকা ব্যক্তিটাকে। শিশির তড়িঘড়ি করে বলতে লাগল, সৌহার্দ্য ভাই, আপনি এটা আগে বলবেন না? আরেকটু হলেই তো আমার ভয়ে জান বেরিয়ে যাচ্ছিল। সৌহার্দ্য উত্তর করল না, চুপ করে রইল। পুরো রুম জুড়ে শুধু সৌহার্দ্যের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সৌহার্দ্যের নিঃশ্বাস শিশিরের ঘাড়ে আছড়ে পড়ছে, যার ফলে বারংবার কেঁপে কেঁপে উঠছেও। শিশিরের একটু আগের ভয়টা এখন কেটে গিয়েছে। শিশির কিছু বলতে নিবে তার আগেই সৌহার্দ্যের ডান হাতটা শিশিরের গাল ছুঁয়ে দিল। গালে নরম নরম ভেজা কিছু অনুভূত হতেই শিশির চোখ বন্ধ করে নিল। শিশির অনুভব করতে পারছে সৌহার্দ্যের হাতটা ওর ঘাড় ছুঁয়ে দিয়েছে। ঘাড় ছুঁয়ে হাতটা শিশিরের হাতের উপরে এনেছে। হাতের উপরেও ভেজা কিছু অনুভব করতে পারছে। একটু পরে ওই ভেজা জিনিস নিজের হাতের মুঠোয় ও অনুভব করল। সৌহার্দ্য শিশিরের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। অতঃপর শিশিরের হাত দ্বারা নিজের গালে ছুঁয়ে নিল। একটু পরে সৌহার্দ্য ওকে ছেড়ে দিল। তারপর শিশিরকে কিছু বলতে না দিয়েই গটগট পায়ে চলে গেল ও। সৌহার্দ্য চলে যেতেই শিশির যেন ঘোর থেকে বেরিয়ে এলো। এতক্ষণ ওর সাথে কি হয়েছে সেটাই ও বুঝতে পারছে না। কিছু সময় অতিবাহিত হতেই শিশির রুমের দরজা আটকে লাইট অন করে হাতের দিকে তাকাতেই বিস্ময় চোখ দুটো বড় বড় হয়ে গেল। দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে ভালো করে ঘুরে ঘুরে দেখছে শিশির। নিজের গালে, ঘাড়ে এবং হাতে হলুদ লাগানো দেখে শিশির অবাক হয়ে গেল। ওর বিশ্বাসই হচ্ছে না। এগুলো সৌহার্দ্য ভাই ওকে লাগিয়ে দিয়েছে। কিছু একটা মনে পড়তেই শিশির নিজের হাতের দিকে তাকালো। ওর হাতেও হলুদ লাগানো। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে করিডোরে এসে সৌহার্দ্যকে খুঁজতে লাগলো। সৌহার্দ্য উল্টো দিকে ফিরে কারো সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ পেছনে ফিরে তাকাতেই শিশিরকে দেখতে পেল। সৌহার্দ্য শিশিরের দিকে ফিরতেই শিশিরের নজরে এলো সৌহার্দ্যের গালে লাগিয়ে থাকা হলুদের দিকে। শিশির এক ধ্যানে তাকিয়ে আছে ওই হলুদ রাঙা সুদর্শন পুরুষটির দিকে। ফোনে কথা বলা অবস্থায় সৌহার্দ্য ভ্রু উঁচিয়ে তাকাতেই শিশির লজ্জায় নিজের চোখ নামিয়ে নিল। শিশিরের লজ্জায় গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। শিশিরের লজ্জারাঙা মুখের দিকে সৌহার্দ্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সৌহার্দ্য ফোন কেটে দিয়ে শিশিরের দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ সৌহার্দ্যকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিশির ছুটে রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দিল। শিশিরকে এভাবে পালাতে দেখে সৌহার্দ্য মুচকি হাসল। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, এখন পালাচ্ছিস, একবার তোকে নিজের করে নেই, তখন কিভাবে পালাস আমিও দেখব।
দিন শেষে তোর আমার কাছেই ফিরতে হবে মায়া পাখি। রুমে এসে শিশির হাঁপাতে লাগলো। সৌহার্দ্য ওর হাত থেকে হলুদ লাগিয়েছে। এটা ভাবতেই শিশিরের মনে শীতলতার স্রোত বয়ে গেল। ও ভাবতেই পারছে না সৌহার্দ্য ভাই এমন করেছে। শিশির বিড়বিড় করে বলল, সৌহার্দ্য ভাইয়ের জন্য আমার মনে যেই অনুভূতির সৃষ্টি হয়েছে, সৌহার্দ্য ভাইয়ের মনেও কি তাই। নতুন সুরে সূর্য উদিত হলো। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করছে। ছোটরা দেরি করে ঘুমানোর কারণে সকালেও তাড়াতাড়ি উঠতে পারেনি। কিন্তু বড়রা সময় মতো উঠে নিজেদের কাজ শুরু করে দিয়েছে। কালকে রিমির বিয়ে, আর আজকে মেহেন্দি অনুষ্ঠান। সারা রাত জল্পনা কল্পনার কারণে ঘুমাতে পারেনি শিশির। ফজরের নামাজ পড়ে বিছানায় গা এলিয়ে দিতেই গভীর ঘুমে নিমজ্জিত হলো। ধ্রুব ঘুম থেকে উঠে পুকুর পাড়ে এসেছে। তখন থেকে শামীম ধ্রুবর পিছু নিচ্ছে। শামীম বারবার ওর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু ধ্রুব ওকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাচ্ছে। কালকে রাতে 30 থেকে 40 মিনিট ওয়াশরুমে আটকে থাকার পরে কুয়াশা এসে ধ্রুবকে বাইরে বের করেছিল। দীর্ঘক্ষণ ওকে আটকে রাখার কারণে শামীমের সাথে কথা বলছে না ধ্রুব। পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল ধ্রুব। হঠাৎ শামীম এসে ধ্রুবকে পেছনে থেকে ঝাপটে ধরল, যার ফলে ধ্রুব এখন নড়তে পারছে না। শামীম ঝাপটে থাকা অবস্থায় বলল, এই ভাই কথা বলছিস না কেন আমার সাথে? তুই জানিস না তুই কথা না বললে আমার ভালো লাগে না। ধ্রুব কিছু বলছে না দেখে শামীম আবার বলে উঠল, তোকে আটকে রেখে সুন্দরীকে একটু ফোন দিতে গিয়েছিলাম। সুন্দরীর সাথে কথা বলতে গিয়ে তোকে আটকে রাখার কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। সরি আর হবে না ভাই, প্লিজ আমার সাথে কথা বল। ধ্রুব শামীমকে ছাড়াতে ছাড়াতে বলল, হয়েছে আর ঢং করতে হবে না। ছাড়, ছাড় আমাকে। শামীম ঠোঁট উল্টিয়ে বলল, না ছাড়বো না। আগে বল তুই আমার সাথে কথা বলবি। ধ্রুব কিছু বলতে নিবে তার আগেই শামীমের ভারে দুজনেই পুকুরে পড়ে গেল। পড়ার সাথে সাথে পুকুরের পানিতে ছলাৎ করে শব্দ উঠল। শব্দটা এত জোরে হয়েছে যে ভোর আর সৌহার্দ্য তড়িঘড়ি করে পুকুর পাড়ে চলে এলো। তারপর শামীম আর ধ্রুবকে পানিতে থাকতে দেখে দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে শব্দ করে হেসে দিল। ধ্রুব কিছু বলতে নিবে তার আগেই শামীমের ভোরে দুজনেই পুকুরে পড়ে গেল। পড়ার সাথে সাথে পুকুরের পানিতে ছলাৎ করে শব্দ উঠল। শব্দটা এত জোরে হয়েছে যে ভোর আর সৌহার্দ্য তড়িঘড়ি করে পুকুর পাড়ে চলে এলো। তারপর শামীম আর ধ্রুবকে পানিতে থাকতে দেখে দুজনেই কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করে শব্দ করে হেসে দিল। ভোর ওদের এই অবস্থা দেখে বলল, তা কি মাছ দেখে দুজনে একই সাথে ঝাঁপ দিলে ভাইয়েরা? বলেই ভোর হাসতে লাগলো। সৌহার্দ্য বলে উঠল, ভালো দেখে কয়েকটা মাছ ধরিস তো, বাড়ি ফেরার সময় নিয়ে যাব ভাবছি। আর তোদের দুটোকে এখানেই রেখে যাব পুকুরে বসে কোলাকুলি করার জন্য। সৌহার্দ্যের কথায় ধ্রুব ওর দিকে তাকালো অসহায় মুখ করে। ওর এই অসহায় মুখ বানানোর কারণ সৌহার্দ্য ভালো করেই জানে। ধ্রুব যেন বলছে, প্লিজ দোস্ত এই শামীমের হাত থেকে আমাকে বাঁচা। শালা যখন পারে আমার উপরে শোধ তোলে। কিন্তু সৌহার্দ্য ভ্রু নাচিয়ে বলল, নিজের কাজ নিজের করা উচিত। পুকুরে পড়ে গিয়েও শামীম ধ্রুবকে ছাড়েনি, এখনো আগের মতোই ধরে রেখেছে। অনেক জোরাজোরি করেও ধ্রুব ওকে নিজের থেকে ছাড়াতে পারেনি। একটু পরে শামীম ধ্রুবকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। ধ্রুব রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শামীমের দিকে। ওর তাকানো দেখে শামীম দাঁত কেলিয়ে হেসে বলল, দেখ ভাই এই ওয়েদারটা কত সুন্দর তাই না? এই ওয়েদারে তোকে সকাল সকাল গোসল করিয়ে দিলাম। তোর তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। শামীমের কথায় ধ্রুব রেগে ওর দিকে এগিয়ে আসছে। ধ্রুবকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শামীম হাত দিয়ে সামনে আসতে নিষেধ করতে করতে বলে উঠল, না থাক ভাই, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি তো তোর ভাই লাগি। ভাইকে আবার ধন্যবাদ কিসের? ধ্রুব এগিয়ে গিয়ে শামীমকে ধরে মারতে লাগলো। ততটা জোরে না মারলেও পানিতে থাকার কারণে শব্দ বেশ জোরেই হচ্ছে। ধ্রুবর হাত থেকে বাঁচতে শামীম নিজের লুঙ্গি হাঁটুর উপরে তুলে পানি থেকে বেরিয়ে দিল এক ভদৌড়। ওর দৌড় দেখে মনে হচ্ছে যেন এখানে কোনো রেস চলছে। আর শামীম তাতে অংশ নিয়েছে। আজকে সবাই একটু ব্যস্ত সময় পার করছে। মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে রাতে। সৌহার্দ্য কাজের জন্য ভোরকে সাথে করে সিলেটের মেইন শহরে গিয়েছে। ওখান থেকে আসার সময় সবার জন্য আলাদা করে মেহেদি নিয়ে আসবে। রিমির জন্য মেহেদি আনাই ছিল।
সকাল থেকে একবার শিশির সৌহার্দের সামনে পড়েছিল, তারপর আর লজ্জায় সৌহার্দের সামনে পড়েনি। এতক্ষণ রুমেই ঘাপটি মেরে বসেছিল। সৌহার্দ্য বাড়ি থেকে বেরিয়ে যেতেই শিশির রুম ছেড়ে বেরিয়েছে। শিশির রুম ছেড়ে বেরিয়ে বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে লাগলো। হাঁটতে হাঁটতে বাগানের একপাশে চলে এলো ও। তখনই পেছনে থেকে কেউ বলে উঠল, "র কেমন আছো শিশির? অনেক দিন পরে তোমাকে দেখলাম।" শিশির পেছনে ঘুরে তাকিয়ে দেখে পেছনে রাদীপ প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। শিশিরকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। শিশির হালকা হেসে বলল, "আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া?" "এই তো ভালো। তুমি কিন্তু আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছো।" বলতে বলতে শিশিরের অনেকটা কাছে এসে দাঁড়ালো রাদীপ। ওকে এইভাবে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শিশির পিছিয়ে গেল। রাদীপের কথায় শিশির কিছু বলল না। কেন জানি এই রাদীপকে একটুও ভালো লাগছে না ওর। কথা বলার সময় রাদীপের দৃষ্টি শিশিরের পুরো শরীরে বিচরণ করছে। তা শিশির খুব ভালো করেই বুঝতে পারছে। বাজে দৃষ্টি যাকে বলে। রাদীপ আরও কিছু বলতে নিবে তার আগেই শামীম ওখানে হন্তদন্ত হয়ে চলে এলো। সৌহার্দ্য যাওয়ার আগে বলে গিয়েছিল রাদীপের উপরে নজর রাখতে। শামীম খেয়াল করেছে রাদীপ বারংবার শিশিরের সাথে কথা বলার চেষ্টা করেছে। আর লোলুপ দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। শামীম হন্তদন্ত হয়ে সেই শিশিরকে উদ্দেশ্য করে বলল, "আরে শিশির, তুমি এখানে? দিয়া তোমাকে সারা বাড়ি খুঁজে চলেছে। তাড়াতাড়ি যাও।" শামীমের কথায় শিশির মাথা নাড়িয়ে বলে উঠল, "আচ্ছা যাচ্ছি ভাইয়া।" শিশির এতক্ষণ রাদীপের চোখের আড়াল হতেই চাইছিল। শামীম বলাতে শিশির দ্রুত পদে ওখান থেকে প্রস্থান করল। শিশির চলে যেতেই শামীম রাদীপের পাশ দিয়ে চলে যেতে যেতে বলল, "অন্যের প্রিয় মানুষে নজর দেওয়া ঠিক না ভাই। সেটা যদি হয় নিজের মামাতো ভাইয়ের প্রিয় মানুষ তাহলে তো নজর দেওয়া আরো অনুচিত।" রাদীপ বাজ হাই কণ্ঠে বলেল, "সেটা কি আমার তোমার থেকেই শিখতে হবে? অন্যেরটা নিয়ে না ভেবে নিজেরটা নিয়ে ভাবো।" শামীম হেসে বলল, "তো আমারটা নিয়ে আমি ভাববো না তো কি তুমি ভাববে?" তারপর শীষ বাজাতে বাজাতে চলে যেতে যেতে বলল, "বন্ধুর অবর্তমানে তার প্রিয় মানুষকে এত বছর দেখে রাখতে পেরেছি, এখন পারবো না। মাথায় কোনো কুচিন্তা এনে থাকলে সেটা বাদ দিয়ে দাও। কারণ সৌহার্দ্য নিজের জিনিস কিভাবে আগলে রাখতে হয় তা ভালো করেই জানে। সৌহার্দ্য কিন্তু শিশিরের সব আবদার পূরণ করে। এখন যদি শিশির সৌহার্দ্যকে তোমার এই কুদৃষ্টির কথা বলে দেয়, তাহলে সৌহার্দ্য তোমার নাক ফাটাতে দুবারও ভাববে না।" শামীম চলে যেতেই রাদীপ হাত মুষ্টিবদ্ধ করে পাশে থাকা চেয়ারে একটা লাথি মারল। অতঃপর রাগে গোজগোজ করে বলল, "সৌহার্দ্য আগলে রাখতে জানলে আমিও জানি যে কিভাবে ক্যারে নিতে হয়। সৌহার্দ্যের কাছ থেকে শিশিরকে ক্যারেই ছাড়ব। এই রাদীপ শেখ ক্যারে নেওয়ার ক্ষেত্রে খুবই দক্ষ।" বলেই একটা শয়তানি হাসি দিল। সৌহার্দ্য আসার আগেই শিশির সৌহার্দ্য আর ভোরের জন্য বরাদ্দকৃত রুমে এলো। কাবার্ড থেকে সাদা রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট বের করে বিছানার উপরে রাখল। তারপর নিজের মায়ের কাছ থেকে আয়রন মেশিন নিয়ে এলো। এনে সৌহার্দ্যের শার্টটা আয়রন করতে লাগলো। কিছুক্ষণ পরে আয়রন করা শার্টটা সুন্দর করে ভাঁজ দিয়ে রেখে শিশির রুমের বাইরে চলে গেল। কিছু সময় অতিবাহিত হতেই সৌহার্দ্য রুমে ঢুকলো। ফ্রেশ হতে ওয়াশরুমে যাবে তখনই ওর নজরে এলো বিছানার উপরে ভাঁজ করে রাখা শার্ট আর প্যান্টের দিকে। সৌহার্দ্য ত্রস্ত পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে বিছানার উপরে বসল। আয়রন করা শার্ট দেখে সৌহার্দ্যের বুঝতে বাকি রইল না যে এটা কার কাজ। শার্টটা হাতে নিয়ে মুচকি হাসল সৌহার্দ্য। এমন সময় মোহনা বেগম রুমে প্রবেশ করে বললেন, "তোর পরার জন্য কোনো শার্ট আয়রন করা লাগবে? তাহলে দে আমাকে। তাড়াতাড়ি আয়রন করে দিয়ে যাচ্ছি। আমার আবার অনেক কাজ পড়ে আছে।" সৌহার্দ্য শার্টটা বিছানার উপরে রেখে মায়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠল, "তোমার আয়রন করার দরকার নেই মা। এটা যার কাজ সে করে দিয়ে গেছে।" মোহনা বেগম বুঝতে পারলেন যে সৌহার্দ্য কার কথা বলছে। উনি অবাক হয়ে সৌহার্দ্যের দিকে তাকিয়ে আছেন। তাহলে কি ছেলে নিজের এত বছরের সাধনার ফল পেতে চলেছে? তার ছেলেকে তিনি এত বছর তিলে তিলে কষ্ট পেতে দেখেছেন। মোহনা বেগম আঁচল দিয়ে নিজের চোখের কোণে আসা জল সন্তর্পণে মুছে নিলেন। ডান হাত তুলে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই রুম ত্যাগ করলেন। পাখিরা দিন শেষে নিজেদের নীড়ে ফিরে যাচ্ছে। আকাশটা এখন রক্তিম লাল। সন্ধ্যার আজান পড়ে গেছে।
শিশির এতক্ষণ ঘুমিয়েছিল, আজানের মধুর আহ্বানে ঘুম ভেঙেছে ওর। খাওয়া দাওয়া শেষে সবাই নিজেদের জন্য বরাদ্দকৃত রুমেই বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে উঠে শিশির ওয়শরুমে চলে গেল অজু করতে। অজু করে এসে মাগরিবের নামাজটা আদায় করে নিল। নামাজ পড়ে সুন্দর একটা সাদা গাউন পরে নিল। গাউনটার হাতায় ও কোমরের কাছে অল্প অল্প কালো রঙের স্টোন বসানো। এই ড্রেসটা সৌহার্দের সাথে ম্যাচিং করেই পরেছে ও। হাঁটু অবধি চুলগুলো ছেড়ে দিয়েছে, মাথার এক পাশে ক্লিপ দিয়ে কয়েকটা সাদা গোলাপ লাগিয়ে নিয়েছে। গলায় একটা সাদা রঙের ওড়না ঝুলিয়ে নিল। ঠোঁটে হালকা মেরুন রঙের লিপস্টিক লাগিয়েছে। বিছানার উপর হতে নুপুর জোড়া তুলে পায়ে পরে নিল, যেটা শিশির সব সময় ঘুমানোর আগে খুলে রাখে। এটা ওর অভ্যাস। তারপর আয়নায় নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে রুম থেকে বের হওয়ার আগে দুহাত ভর্তি সাদা চুড়ি পরে নিল। রিমিকে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা। আর দিয়াকে মেহেদি পরাচ্ছে রিমির চাচাতো বোন রিনি। পাশেই সিমি বসে মোবাইল নিয়ে ব্যস্ত। শিশিরকে সিঁড়ি দিয়ে নামতে দেখে রাদিফ ওর দিকে আসতে লাগলো। রাদিফকে এগিয়ে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে সিঁড়ি ডিঙিয়ে নিচে এসে কুয়াশার পাশে বসল। শিশিরের দৃষ্টি একদিকে স্থির নেই। ও এখন ব্যস্ত নিজের সৌহার্দ্য ভাইকে খুঁজতে। একটু পরে সৌহার্দ্যকে ধ্রুবর সাথে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেখা গেল। শিশিরের তখনকার আয়রন করে দেওয়া শার্টটা পরেছে সৌহার্দ্য। বুকের কাছ থেকে শার্টের একটা বোতাম খোলা রাখা। সৌহার্দ্যকে দেখে শিশির মুচকি হাসল। ও তো এটাই চেয়েছিল যে সৌহার্দ্য ভাই এই শার্টটা পরুক। সৌহার্দ্য এসে ভোরের পাশের সোফাতে বসে পড়ল। তারপর কিছু দূরে বসে থাকা শিশিরকে দেখে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। চোখ সরিয়ে ঘাড় ঘুরাতেই দেখতে পেল শামীম আর ভোর ওর দিকে তাকিয়ে বারবার ভ্রু উঁচিয়ে উঁচিয়ে দাঁত কেলিয়ে হাসছে। বড়রা কেউই মেহেন্দি অনুষ্ঠানে উপস্থিত নেই। এখানে শুধুই ছোটরা মিলে আনন্দ হইচই করছে। সৌহার্দ্য সেই সকাল থেকে লক্ষ্যে করছে শিশির আজকে একবারও ওর সামনে আসেনি। আর এখন তো যতবার ওর মুখোমুখি হচ্ছে ততবার লজ্জা নিজের দৃষ্টি নত করে ফেলছে। সৌহার্দ্য যেই শিশিরের দিকে তাকাচ্ছে প্রতিবারই শিশির মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। অথচ পরমুহূর্তেই সৌহার্দ্য অন্যদিকে তাকাতেই শিশির নিজের ডাগর ডাগর চোখগুলো দ্বার সৌহার্দ্যকে পর্যবেক্ষণ করছে। একটু আগে ভোর যখন শিশিরকে ডেকেছিল তখনও সৌহার্দ্যকে ভোরের সাথে দেখে এক প্রকার সেখান থেকে পালিয়েই এসেছিল শিশির। শিশিরের এসব কার্যকলাপ দেখে ধ্রুব সৌহার্দ্যকে খোঁচা মেরে বলল, কিরে ভাই, তোর মায়াপাখি তো দেখছি আজকে তোর থেকে লুকিয়ে বেড়াচ্ছে। সৌহার্দ্য ধ্রুব কান শক্ত করে চেপে ধরে বলে উঠল, আরেকবার ওকে মায়াপাখি বলে ডাকলে তোর হাড্ডি একটাও আস্ত রাখবো না। ওকে শুধু আমি এই নামে ডাকবো। ধ্রুব কান ছাড়াতে ছাড়াতে বলল, লাগছে। কানটা কি ছিঁড়ে নিবি নাকি? ডাকবো না আর ওই নামে। হয়েছে এবার শান্তি। সৌহার্দ্য ধ্রুবর কান ছেড়ে দিয়ে বলে উঠল, না। শেষ পর্যন্ত দেখা যাবে তোর কান ছিঁড়লে রাত আমার কাছে এসে নেকা কান্না জুড়ে দিবে। সৌহার্দ্যের কথাতে ধ্রুব বাকরুদ্ধ হয়ে ওর দিকে তাকিয়ে রইল। ধ্রুব এখন পারে না তো এক ছুটে এখান থেকে কেটে পড়ে। তার মানে ও যা ভেবেছিল সেটাই ঠিক। সৌহার্দ্যের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। শালা সবকিছু জেনে যায়। ধ্রুবর এসব ভাবনার মাঝেই সৌহার্দ্য গলা খাকারি দিয়ে বলল, শালা হবে না বুঝলি, কারণ আমি রাতের থেকে বড়। বলেই সৌহার্দ্য একটা চোখ টিপ মারল। অতঃপর সোফা হতে উঠে দাঁড়িয়ে শিশিরের কাছে গেল। যাওয়ার আগে শামীমের কানে কানে কি যেন বলল। সৌহার্দ্য কথা শেষ হতেই শামীম ঘাড় নাড়াল, যে সে বুঝতে পেরেছে। সৌহার্দ্যকে নিজের দিকে আসতে দেখে শিশির তড়িঘড়ি করে উঠে দাঁড়াল। যেই ওখান থেকে সরে যেতে নিবে তখনই সৌহার্দ্য দ্রুত কদমে এগিয়ে এসে শিশিরের ডান হাতটা খপ করে ধরে ফেলল। শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল, এত পালাই পালাই করছিস কেন তখন থেকে? আমাকে তোর বাঘ বা ভাল্লুক মনে হয় যে তোকে খেয়ে নেব? শিশির কিছু বলল না, থম মেরে রইল। কিছুক্ষণ পরে শিশিরকে কিছু বলতে না দিয়েই সৌহার্দ্য ওকে টেনে নিজের সাথে নিয়ে গেল। সৌহার্দ্যকে শিশিরের এত কাছাকাছি দেখে সিমি রাগে ফোঁস করছে তখন থেকে। রাগে ওর গা পিত্তি জ্বলে যাচ্ছে। সৌহার্দ্যকে শেষ পর্যন্ত নিজের করেই নিল এই শিশির, এটাই ভাবছে সিমি। সিমিকে ফোঁস করতে দেখে শামীম ওর পাশে গিয়ে আস্তে করে বলল, এভাবে সাপের মতো ফুঁসে লাভ নেই। যে যার সে তার জায়গাতেই আছে। বলেই মিটিমিটি হাসল।
রাগে সিমি হন্তদন্ত হয়ে নিজের রুমে চলে গেল। সৌহার্দ্য শিশিরের পেছনে দাঁড়িয়ে আছে। একটু পরে গান বেজে উঠল। গানের সাথে সাথে সৌহার্দ্য শিশিরকে নিজের দিকে ঘুরিয়ে নাচতে লাগল। শিশির সৌহার্দ্যের চোখের দিকে তাকিয়ে আছে। লাইটের মৃদুমন্দ আলোয় সৌহার্দ্যের ধূসর বর্ণের চোখের মণি জ্বলজ্বল করছে। সৌহার্দ্য নিজের হাত দিয়ে শিশিরকে উল্টো দিকে ঘুরিয়ে নিল। শিশির নিজের দুই হাত উপরে উঠিয়ে সৌহার্দ্যের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে রাখল। সৌহার্দ্য ওর ডাগর ডাগর চোখে চোখ রাখল। যে চোখের মায় সৌহার্দ্য নিজেকে হাজার বার হারিয়ে ফেলতে পারে। নাচ শেষ হওয়ার সাথে সাথে শামীম আর ধ্রুব একসাথে সিটি বাজালো। সিটির শব্দে শিশির ঘোর থেকে বেরিয়ে সৌহার্দ্যের চোখ থেকে চোখ সরিয়ে নিল। শিশিরের হৃদযন্ত্রটা অনবরত দ্রিমদ্রিম শব্দ তুলে লাফাচ্ছে। চোখের পাতা তিরতির করে কাঁপছে। সৌহার্দ্য ওর দিকে এখনো তাকিয়ে আছে বুঝতে পেরে শিশির দৌড়ে কুয়াশার কাছে চলে গেল। ধ্রুব শামীমের দিকে তাকিয়ে বলল, গানটা তুই প্লে করেছিলি তাই না ভাই? শামীম মাথা চুলকে বলল, এটা আমার প্ল্যান না। সৌহার্দ্য নিজেই আমাকে গান প্লে করতে বলেছিল। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে দূরে থাকা সৌহার্দ্যের দিকে তাকিয়ে বলল, তলে তলে এই শালা তো দেখছি অনেক রোমান্টিক। শিশির কুয়াশার কাছে এসে বসলে কুয়াশা বলে উঠল, তুই নাকি আমার ভাইয়ের প্রেমে পড়িসনি? তাহলে আমার ভাইয়ের সাথে এভাবে না চলিছে। সত্যি করে বলতো তুই কি ভাইয়ার প্রেমে পড়লি নাকি? কুয়াশার কথায় শিশির লজ্জা পেয়ে মাথা নামিয়ে নিল। তখনই দিয়া পাশ থেকে বলল, উহুম উহুম উহুম, মায়ু তোকে দেখে তো মনে হচ্ছে যে তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস। বলেই দিয়া আর কুয়াশা মিটিমিটি করে হাসতে লাগলো। শিশির দিয়া আর কুয়াশার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলল, মোটেও না। এটা সম্পূর্ণ মিথ্যা। উনিই তো আমাকে নিয়ে গিয়েছিলেন কাপল ডান্স করার জন্য। কুয়াশা অভিজ্ঞ স্বরে বলে উঠল, বুঝি বুঝি। তোমার মনের এখন কি অবস্থা তা আমরা বুঝতে পারছি বৎস। বলেই কুয়াশা আর দিয়া উচ্চ শব্দে হেসে দিল। রাত এখন 11টা বাজে। শিশিরের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে কুয়াশা। ওদের থেকে কিছুটা দূরে বসে সবাই আড্ডায় মেতে উঠেছে। সময় বাড়ার সাথে সাথে ওদের আড্ডা জমে উঠেছে। ওদের আড্ডার এখন মূল বিষয় হচ্ছে সৌহার্দ্য। রিমির কাজিন মহলের একজন জিজ্ঞেস করেছিল যে সৌহার্দ্যের কোনো গার্লফ্রেন্ড আছে কিনা। তখন থেকে এক প্রকার হৈহুল্লোড় শুরু হয়ে গেছে ড্রয়িং রুমে। মেয়েদের পাশাপাশি ছেলেরাও এই বিষয়ে জানতে খুবই আগ্রহী। কিন্তু সৌহার্দ্য এসবে কান না দিয়ে চুপ করে আছে। কোনো উত্তর করছে না ওদের প্রশ্নের। সে তো তার সামনে বসে থাকা মায়াপাখিকে দেখছে। মায়াপাখির ওই ডাগর ডাগর চোখের দিকে তাকিয়ে আছে। মেহেদি পরার সাথে সাথে শিশির নিজের অবাধ্য চোখগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সৌহার্দ্যকে দেখছে। যা দেখে বারংবার মুচকি হাসছে সৌহার্দ্য। সৌহার্দ্য নিজেও জানে না যে সে কেন তার এই মায়াপাখিকে এত ভালোবাসে। আর না কখনো সেই কারণ খুঁজে বের করার চেষ্টা করেছে। সবকিছু যে জানতেই হবে এমন তো না। কিছু না হয় অজানাই থাকুক। বিদেশে থাকাকালীন সৌহার্দ্য কিভাবে শিশিরকে না দেখে থেকেছে সেটা একমাত্র ওই জানে। কতগুলো বছর শিশিরের সাথে কথা বলেনি, শিশিরের মুখ থেকে একটাবার সৌহার্দ্য ভাই ডাকটা শুনেনি। শিশির যখন ট্রমা থেকে বেরিয়ে এসেছিল তখন ইচ্ছে করেই সৌহার্দ্য ওর সাথে কথা বলেনি। বারবার শিশিরের কাছে ছুটে চলে আসতে মন চাইতো। কিন্তু বরাবরই সৌহার্দ্য ছিল ব্যর্থ। আড্ডার এক পর্যায়ে রিমির এক কাজিন সাকিব বলল, কি সত্যি সৌহার্দ্য আজ পর্যন্ত কারো সাথে রিলেশনে যায়নি? শিশির যাতে শুনতে না পায় তাই শামীম আস্তে করে বলল, আরে ধুর, সৌহার্দ্য আর রিলেশন? ও তো এক নারীতেই আসক্ত, তাহলে রিলেশনে জোড়াবে কি করে? সাকিবের ভাই রাফি বলল, তো সেই মেয়ের সাথেই তো রিলেশনে যেতে পারে। সৌহার্দ্য কিছু বলবে তার আগেই শামীম বলে উঠল, মেয়েটাকে তো বলেইনি, তাহলে রিলেশন আসবে কোথা থেকে? শামীমের কথায় রাফি বলল, তাহলে বলছে না কেন? মেয়েটা যদি অন্য কাউকে ভালোবেসে ফেলে তখন? রাফির কথাতে সৌহার্দ্য ওর দিকে ঘাড় ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সেটা সম্ভব না। ও শুধুই আমার। ভালোবাসা তো দূর, ও যদি অন্য ছেলেদের দিকে ফিরেও তাকায় তাহলে আমি ওকে শেষ করে দেব। সৌহার্দ্যের কথা বলার ধরন দেখে রাফি সঙ্গে সঙ্গে ঢোক গিলল। শামীম রাফির কানের কাছে নিজের মুখ এনে ফিসফিস করে বলল, এটা কেন বলতে গেলে ভাই? এখন যদি সৌহার্দ্য একবার রেগে যায় তাহলে তুমি আর আমি দুজনের কেউই আর আস্ত থাকবো না।
বলে না যে শান্ত মানুষ রেগে গেলে ভয়ঙ্কর। তাই তুমি চুপ থাকো। ধ্রুব গলা খাকারি দিয়ে বলে উঠল। তাহলে শোনো সবাই। কানাডায় যখন আমরা ডাক্তারি পড়ছিলাম তখন সৌহার্দ্যকে মেয়েরা সব সময় চিঠি দিত, ফোনে কল দিত। এই শালা এজন্য ফোন খুব একটা নিজের কাছে রাখতো না। ওর ফোন সব সময় আমার কাছেই থাকতো। মেয়েরা তো ভয় ওর কাছেই ঘেঁষতে পারতো না ওর গম্ভীর আর রগচটা স্বভাবের কারণে। কিন্তু তবুও মেয়েরা পিছনে পড়ে থাকতো। মেয়েরা আমার কাছে চিঠি দিত ওকে দেওয়ার জন্য। প্রথম যেদিন একটা চিঠি আমি ওর কাছে দিয়েছিলাম ওই দিনইও আমাকে একটা সপাং করে থাপ্পড় মেরেছিল। যেই থাপ্পড় খেয়ে আমার হাড় কাঁপানো জ্বর এসেছিল। 3 দিন বিছানা ছেড়ে উঠতে পারিনি। তারপর একদিন একটা মেয়ে ওকে সাহস জুগিয়ে প্রপোজ করে জড়িয়ে ধরেছিল পেছনে থেকে। তখন ও কি করেছিল জানো? বলেই ধ্রুব পেটে হাত চেপে হাসতে লাগলো। সবাই ধ্রুবর কথা শোনার জন্য কৌতুক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রিমি কৌতূহল মিশ্রিত কণ্ঠে শুধালো। বলুন না ভাইয়া। আমরা সবাই শোনার জন্য খুবই আগ্রহী। ধ্রুব হাসতে হাসতেই বলে উঠল। মেয়েটাকে একটা থাপ্পড় মেরে টানা 2 ঘন্টা তীব্র গরমে রৌদ্রে দাঁড় করিয়ে রেখেছিল। পরে মেয়েটার এমন হাল হয়েছিল যে মেয়েটাকে দেখে চেনাই যাচ্ছিল না। ধ্রুবর কথা শুনে সবাই হাসতে লাগলো। দূর থেকে শিশির ওদের কথা শোনার জন্য বারবার কান পাচ্ছে, কিন্তু কিছু শুনতে পারছে না। তাই কুয়াশার ওকে মেহেদি পরিয়ে দেওয়া শেষ হতেই শিশির রুমে যাচ্ছে ঘুমানোর জন্য। ওর অনেক ক্লান্ত লাগছে। যাওয়ার আগে শিশির দিয়াকে উদ্দেশ্য করে বলল, তোরা কি এখন ঘুমাবি? না হলে বল, আমি এখন ঘুমাতে যাচ্ছি, আমার খুব ঘুম পাচ্ছে। দিয়া শিশিরকে বলল, না বেবি, তুমি গিয়ে ঘুমাও, আমরা আরো পরে ঘুমাবো। শিশির রুমে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে মেহেদি তুলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুতেই তন্দ্রা এসে ভর করল ওর চোখে। তাই কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেল। শিশির ঘুমিয়ে যেতেই সৌহার্দ্য ওই রুমে প্রবেশ করল। পুরো রুম জুড়ে শুধু ড্রিম লাইটের কৃত্রিমতার আলো। এই কৃত্রিম আলোয় শিশিরের মুখটা সদ্য পরিস্ফুটিত ফুলের ন্যায় লাগছে। সৌহার্দ্য এসে শিশিরের পাশে বসল। একটু ঝুঁকে শিশিরের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল ও। অতঃপর কপালে নিজের ওষ্ঠ ছোঁয়াল। কপালে উষ্ণ কিছুর পরশে ঘুমের মধ্যেই নড়েচড়ে উঠল শিশির। তারপর আবার ঘুমিয়ে গেল। সৌহার্দ্য তবুও শিশিরের কপাল থেকে নিজের ওষ্ঠ সরালো না। একটু পরে দুহাতে ভর দিয়ে উঠে শিশিরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছু সময় পরে ওর খেয়াল হলো শিশির এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ও। ঘুমানোর সময় এখনো নিজেকে ঠিকভাবে সামলাতে পারে না। ওর ঘুমানোর স্টাইল দেখে সৌহার্দ্য শব্দহীন হাসল। শিশিরের একটা পা বিছানার বাইরে ঝুলে আছে। একটা হাত পেটের উপরে, আরেকটা হাত মাথার উপরে, ওষ্ঠ দুটোর মাঝে কিঞ্চিৎ ফাঁক। সৌহার্দ্য শিশিরের পেটের উপরে থাকা হাতটা ধরে নিজের কাছে নিয়ে পকেট থেকে মেহেদি বের করল। তারপর হাতের তালুর ফাঁকা স্থানে কিছু একটা লিখে বাঁকা হাসল। লেখা শেষ হতেই শিশিরের অপর হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। রুম ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় সৌহার্দ্য শিশিরকে ঠিক করে শুইয়ে দিল। ঘুমের মধ্যেই শিশির সৌহার্দ্যের হাতটা টেনে ধরল। ওকে এমন করতে দেখে সৌহার্দ্য শিশিরের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে বেরিয়ে গেল। অন্ধকারাচ্ছন্ন দীর্ঘ একটা রজনীর পরে দেখা মিলল একটা স্নিগ্ধ ভোরের। ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। সে আলোয় আলোকিত হচ্ছে চারপাশ। ভোর হলেও শেখ বাড়িতে সবাই এখন বিয়ের আয়োজনে ব্যস্ত। শুধু ছোটরা বাদে। ফজরের আজান পড়ে গিয়েছে অনেকক্ষণ হলো। শিশির নামাজ পড়ে কিছুক্ষণ রুম বসে থাকলো। একটু পরে কুয়াশা আর দিয়াকে ডেকে তুলে রুম ছেড়ে বেরিয়ে পড়ল। রুম থেকে বেরিয়ে মেহেদির রং দেখার জন্য হাত নিজের সামনে আনতেই শিশির বিস্ময়ে হতবাক কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে পড়ল। মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। হাতের তালুর মাঝখানে ফাঁকা জায়গায় এখন মেহেদি দিয়ে একটা লাভ শেপের মধ্যে স লেখা। এটা কখন লিখেছে সেটাই ভাবছে শিশির। কুয়াশা ওকে যখন মেহেদি পরিয়ে দিয়েছিল তখন তো হাতের মাঝখানে কোনো ডিজাইনই করায়নি ও, তাহলে এই স থেকে এলো? করিডোরে শিশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য বলে উঠল, এখানে এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছিস কেন? সৌহার্দ্যকে দেখে শিশির তড়িঘড়ি করে নিজের পেছনে হাত লুকিয়ে নিল। ওকে হাত লুকাতে দেখে সৌহার্দ্য বলল, তুই হাত পেছনে কেন নিলি? কি লুকাচ্ছিস আমার থেকে বল। দেখি ডান হাতটা সামনে আনো।
শিশির তাড়াহুড়ো করে নিজের বাম হাতটা সামনে এনে ধরল। ওর দিকে তাকিয়ে সৌহার্দ্য বিরক্তি স্বরে বলল, গর্দভ একটা। এটা তোর ডান হাত। ডান হাতটা দেখানো যাবে না। কেন যাবে না? বলেই শিশিরের ডান হাত নিজের সামনে নিয়ে এলো সৌহার্দ্য। শিশিরের হাত মুষ্টিবদ্ধ করা দেখে সৌহার্দ্য নিজের হাত দ্বারা তা জোরপূর্বক খুলে নিল। অতঃপর শিশিরের হাতের দিকে 2 সেকেন্ড তাকিয়ে থেকে মুচকি হেসে চলে গেল। ও তো শিশিরের হাতের মেহেদির রংটা কেমন হয়েছে সেটা দেখতেই এসেছিল। সময় যত বাড়ছে, বাড়িতে আস্তে আস্তে মেহমানদের সমাগমও তেমন বাড়ছে। নিরিবিলি বাড়িটা এখন কোলাহলে পরিপূর্ণ। একটু পরে বরযাত্রী এসে যাবে। রিমিকে পার্লারের মেয়েরা সাজিয়ে দিচ্ছে। সিমি কিছুক্ষণ আগে সেজেগুজে নিচে প্যান্ডেলের কাছে গিয়ে সৌহার্দের পিছু পিছু ঘুরঘুর করছে। সৌহার্দ্য ওকে পাত্তা দিচ্ছে না বলে সিমির আগে প্যান্ডেলের ওখান থেকে চলে এলো। সিমির ফেইসে অতিরিক্ত মেকআপ করা, যার কারণে কাজিন মহলের অনেকে মিলে ওকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু এতে সিমি পাত্তা না দিয়ে কিছুক্ষণ পর পর মেকআপ উঠে যাওয়ার নাম করে আরো বেশি মেকআপ লাগাচ্ছে। শামীম আর ধ্রুব সদর দরজা দিয়ে বাইরে বের হচ্ছিল। এমন সময় হঠাৎ সিমিকে দেখে শামীম লাফিয়ে উঠে বুকে ফু দিতে দিতে বলল, আল্লাহ গো, এই শেওড়া গাছের পেতনি কোথা থেকে এলো? সিমির আগে গোজগোজ করতে করতে বলল, কি আমি পেতনি? আমি সিমি। চোখে সমস্যা নাকি আপনার? শামীম সন্দিহান চোখে সিমিকে পর্যবেক্ষণ করে বলে উঠল, ও সরি, এত বেশি ময়দা মেখেছেন তো তাই বুঝতে পারিনি। আমি ভাবলাম কোনো পেতনি টেতনি হবে হয়তো। আসলে আমি একটু বেশিই সুদর্শন তো তাই জিন পরীর পাশাপাশি পেতনিও মাঝে মাঝে আমাকে উঠিয়ে নিয়ে যেতে চায়। তাই আপনাকে দেখে প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। ভাগ্যিস আপনি বললেন, না হলে আপনাকে দেখে আমি এখনই অজ্ঞান হয়ে যেতাম। শামীমের কথাতে সিমির আগে ফুঁসতে লাগলো। সিমিকে এমন করতে দেখে ধ্রুব বলে উঠল, এটা ময়দা না ভাই, ফাউন্ডেশন। সরি, আসলে আমার ভাই সব সময় ভুল জায়গায় সত্যি বলে ফেলে। আপনি প্লিজ রাগ করবেন না পেতনি থুক্কু সিমি। আর হ্যাঁ, আমাদের বন্ধু কোনো ময়দা সুন্দরীকে লাইক করে না, তাই ওর পেছনে ঘোরা বন্ধ করুন। বলেই ধ্রুব আর শামীম মিটিমিটি করে হাসতে লাগলো। ওদের কথা শুনে সিমি রাগে হনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। সিমি চলে যেতেই শামীম আর ধ্রুব শব্দ করে হেসে দিল। রিমির শ্বশুর বাড়ির লোকজন চলে এসেছে অনেকক্ষণ। সৌহার্দ্য প্যান্ডেলে পাতানো একটা বেঞ্চিতে বসে বরপক্ষের লোকদের সাথে কথা বলছে। কথা বলতে বলতে সৌহার্দ্যের চোখ পড়ল দূর থেকে হেঁটে আসা মেরুন রঙা শাড়ি পরিহিত এক রমণীর দিকে। রমণীকে দেখে সৌহার্দ্য চোখ আটকে গেল। বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়ালো সৌহার্দ্য। শিশিরকে দেখে বুকে হাত চলে গেল আপনা আপনি। শিশিরের পরনে মেরুন রঙা শাড়ি। শাড়িটা লাহেঙ্গা স্টাইলে শরীরে পেঁচানো। কোমরে জড়ানো বিছা, হাতে রেশমি চুড়ি, চোখে গাঢ় করে কাজল পরা, চুলগুলো ছেড়ে দিয়েছে। শিশির হাঁটছে আর ডাগর ডাগর আঁখি ঘুরিয়ে কাউকে খুঁজে চলেছে। হাঁটু পর্যন্ত সিল্কি চুলগুলো অল্প হাওয়ায় বারংবার দুলে উঠছে। শিশির যতটা সামনের দিকে অগ্রসর হচ্ছে সৌহার্দ্য যেন ততটাই বেসামাল হয়ে পড়ছে। বুকের ভেতরের ডিপডি আওয়াজ হচ্ছে। এই বুঝি হৃৎপিণ্ডটা মাংসপেশি ছিঁড়ে বাইরে বেরিয়ে আসবে। একটু পরেই শিশিরের চোখ গেল সৌহার্দ্যের দিকে। ওকে দেখতেই ঠোঁটের কোণায় মুচকি হাসির রেখা ফুটে উঠল। ও তো এতক্ষণ সৌহার্দ্যকেই খুঁজে চলেছিল। সৌহার্দ্যের পরনে ক্রিম কালারের একটা পাঞ্জাবি। ফর্সা গায়ে এই রংটা একদম মানিয়েছে। পরনের পাঞ্জাবিটা ঘামে শরীরের সাথে লেপ্টে আছে। সব সময় কপালে পড়ে থাকা চুলোগুলো আজকে জেল দ্বারা সেট করা। শিশির এই প্রথম সৌহার্দ্যকে এমন স্টাইলে দেখছে। ওকে এই স্টাইলে দেখে শিশির বিড়বিড় করে বলল, ফিদা, আমি সব সময় আপনাতেই ফিদা হতে চাই সৌহার্দ্য ভাই। শিশিরকে আসতে দেখে সৌহার্দ্য নিজে ওর কাছে এগিয়ে আসতে লাগলো। সৌহার্দ্য ঘোর লাগা দৃষ্টিতে শিশিরের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্যকে ঘোর লাগা দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শিশির সপ্তদশীর বক্ষস্থল কিঞ্চিত কম্পিত হল। সঙ্গে সঙ্গে সৌহার্দ্যের থেকে চোখ সরিয়ে নিল সপ্তদশী। শিশিরের হাঁটার তালে তালে নূপুর আর কোমরে জড়ানো বিছা রুনঝুন শব্দ হচ্ছে। সৌহার্দ্য আর সামনের দিকে এগুলো না। ওখানেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে নূপুর আর বিছার রুনঝুন শব্দ শুনছে। চোখ বন্ধ করা অবস্থায় সৌহার্দ্য বুকে হাত দিয়ে ঠোঁট কামড়ে মুচকি হাসল। শিশির সৌহার্দ্যের কাছে এসে বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে সৌহার্দ্য ভাই?
আপনার কি শরীর খারাপ লাগছে? সৌহার্দ্য চোখ বন্ধ করা অবস্থায় বলল। নিজেকে এলোমেলো লাগছে। মনে হচ্ছে যেন এখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। শিশির ভ্রু কুঁচকে শুধালো। এলোমেলো কেন লাগছে? আপনার কি অসুস্থ বোধ হচ্ছে? শিশিরের করা প্রশ্নে সৌহার্দ্য ঘোর থেকে বেরিয়ে এসে চোখ খুলল। চোখ খুলতেই শিশিরের কৌতূহলী চোখে চোখ পড়ল সৌহার্দ্যের। শিশিরের কাজল পরা আখিতে তীব্র কৌতূহল। ভ্রু কুঁচকে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে আছে। সৌহার্দ্য আস্তে করে বলে উঠল, কিছু হয়নি। সৌহার্দ্যকে স্বাভাবিক হতে দেখে শিশির নিজেকে ঘুরে ঘুরে সৌহার্দ্যকে দেখাতে দেখাতে বলল, আমাকে কেমন লাগছে সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য শিশিরকে নিজের হাত দ্বারা থামিয়ে দিয়ে ওর চোখ চোখ রেখে হাস্কি ভয়েসে বলে উঠল, সৌহার্দ্যের মায়া পাখি। সৌহার্দ্যের মুখ থেকে মায়া পাখি ডাকটা শুনে শিশিরের বক্ষপিঞ্জরে শীতলতার স্রোত বয়ে গেল। মনে হলো মায়া পাখি ডাকটা শুধু সৌহার্দ্যের মুখে শুনতাই ভালো লাগে। অন্য কেউ ডাকলে হয়তো শিশিরের এত প্রশান্তি অনুভূত হতো না। শিশির নিজের চোখ মাটিতে নিবন্ধ করল। কপোলদ্বয় রক্তিম আভায় রঞ্জিত হল লজ্জায়। সৌহার্দ্যের মুখ থেকে এই মায়া পাখি ডাকটা বারবার হাজার বার শুনলেও শিশিরের কখনোই বিতৃষ্ণা জন্মাবে না। বরং এই ডাকটা শোনার জন্য বারংবার ব্যাকুল হয়ে থাকবে। শিশিরের মাঝে মাঝে ইচ্ছে হয় সারাদিন সৌহার্দ্যকে নিজের সামনে বসিয়ে রেখে ওর মুখ থেকে শুধু মায়া পাখি ডাকটা শুনতে। অক্ষিপল্লব নয়, তিরতির করে কাঁপছে। কিছুক্ষণের মধ্যেই শিশিরের মনে হতে লাগলো সৌহার্দ্য ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। শরীরটা অনবরত কাঁপছে শুধু। ওখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই পেছনে থেকে হাতটা ধরে ফেলল সৌহার্দ্য। তবুও পেছনে ফিরে তাকালো না শিশির। শিশির পেছনে ফিরছে না দেখে সৌহার্দ্য ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। তার তো ইচ্ছে করছে এই রমণীকে সারাদিন এইভাবে নিজের চোখের সামনে রাখতে। শিশিরকে কিছুতেই চোখের আড়াল হতে দিতে চায় না এই অবাধ্য মনটা। কিন্তু সামনে থাকা রমণী সেটা বুঝল কই? যদি বুঝতই তাহলে কি বারংবার চোখের আড়াল হতে চাইতো? সৌহার্দ্য ভাই হাত ধরে আছেন ভেবেই শিশির লজ্জায় নিজেকে আরও গুটিয়ে নিল। নাকের ডগায় ঘাম চিকচিক করছে। আর্স্ট হয়ে থুতুনি গলায় এসে ঠেকেছে। সপ্তদশীর রক্তিম আভায় রঞ্জিত হওয়া কপোলদ্বয়ের পানে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্য। এই হৃদয়হরণী তার ভালোবাসা। সৌহার্দ্যের বক্ষপিঞ্জর জুড়ে যে শুধুই এই হৃদয়হরণীর বাস। শিশিরকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সৌহার্দ্য গলা খাকারি দিয়ে উদার কণ্ঠে বলল, এখানে অনেক ছেলেরা আছে, ওদের থেকে দূরে দূরে থাকবি। তোকে যেন কোনো ছেলের আশেপাশেও না দেখি। মনে থাকবে। শিশির নিচের দিকে তাকিয়েই মাথা নাড়ালো যে তার মনে থাকবে। সৌহার্দ্য আবার বলে উঠল, চল তোকে আমি দিয়ার রাতের কাছে রেখে আসি। শিশির অবাক লোচনে সৌহার্দ্যের দিকে তাকালো। ও ভেবে পাচ্ছে না ওকে দিয়ে আসার দরকার কি। ও কি এখনো বাচ্চা নাকি যে হাত ধরে গন্তব্যে পৌঁছে দেওয়া লাগবে? শিশির সহজভাবে বলে দিল, আমি কি এখনো বাচ্চা নাকি যে আমাকে দিয়ে আসা লাগবে? আমি একা একাই যেতে পারবো। শিশিরের কথাতে সৌহার্দ্য ওর দিকে কটমট দৃষ্টিতে তাকালো। মনে হচ্ছে এখনই শিশিরকে চিবিয়ে চিবিয়েই খেয়ে নেবে ও। সৌহার্দ্যের এমন তাকানো দেখে শিশির ছোট্ট একটা ঢোক গিলল। তারপর আমতা আমতা করে মিহি কণ্ঠে বলল, হে হে, আমি তো মজা করছিলাম। আমি তো বাচ্চাই। এক কদমও ঠিকভাবে হাঁটতে পারি না। আপনি আমাকে নিয়ে চলুন। আপনার প্রবলেম না হলে কোলে করেও আমাকে নিয়ে যেতে পারেন। সৌহার্দ্য শিশিরের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বিড়বিড় করল, সময় হলে সেটাও নিব। তুই রাজি থাকিস বা না থাকিস। দরকার পড়লে জোর করে নিব। সৌহার্দ্যকে বিড়বিড় করতে দেখে শিশির সন্দেহ চোখে চেয়ে বলে উঠল, কিছু কি বলছেন সৌহার্দ্য ভাই? গম্ভীর কণ্ঠে উত্তর দিল সৌহার্দ্য। না। বলেই শিশিরের হাত ধরে প্যান্ডেলের উল্টো দিকে হাঁটা ধরল সৌহার্দ্য। সৌহার্দ্যের কাছ থেকে এমন উত্তর পেয়ে মুখ বাঁকালো শিশির। উত্তরটা যে ওর পছন্দ হয়নি তা বেশ ভালোই বোঝা যাচ্ছে। কেননা সৌহার্দ্যের ঠোঁট নাড়ানো স্পষ্ট দেখেছে ও। তাহলে সৌহার্দ্য ভাই কেন ওকে মিথ্যে বলল সেটাই বুঝে আসছে না শিশিরের। কুয়াশা আর দিয়া ছবি তোলায় ব্যস্ত ছিল। সৌহার্দ্য শিশিরকে হাত ধরে টেনে এনে হঠাৎ ওদের দুজনার মাঝখানে দাঁড় করিয়ে দিল। কুয়াশা আর দিয়া অবাক লোচনে নিজেদের মুখ চাওয়াচাওয়ি করছে। আর ভাবছে এদের দুজনার আবার হলো কি। সৌহার্দ্য কুয়াশার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল,
ওকে দেখে রাখো। ও যেন একা একা কোথাও না যায়, সেদিকে লক্ষ্য রাখিস। রাত। কুয়াশা নিজের ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। তার ভাই এসব কি বলছে? শিশির কি এখনো বাচ্চা নাকি যে ওকে কিছু সময়ের জন্য দেখে রাখা লাগবে? কুয়াশা জানে যে তার ভাই শিশিরের জন্য কতটা উন্মাদ। কিন্তু তার ভাই যে এত বছর পরে এসেও সেই বদ্ধ উন্মাদী রয়ে যাবে তা সে কল্পনাও করতে পারেনি। দিয়া মিটিমিটি হেসে শুধালো, কেন ভাইয়া, ও কি এখনো বাচ্চা? তা আমরাও তো ছোট, কই আমাদের তো দেখে রাখার কথা বললেন না কাউকে। সৌহার্দ্য ঢের বুঝতে পারছে যে দিয়া ওকে ইচ্ছে করে বিব্রত করছে। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলল, এই গর্দভের তো কিছুই খেয়াল থাকে না, যেখানে সেখানে চলে যায়। তাই দেখে রাখতে বলেছি। সৌহার্দ্যের কথাতে শিশিরের চোখ দুটো বড় বড় হয়ে গেল। কোটর থেকে চোখ বাইরে বেরিয়ে আসার উপক্রম। শিশির মনে মনে বলল, সৌহার্দ্য ভাই ভালো হবেন না তাই না? সব সময় আমাকে অপমান করেন, শুধু শুধু আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ছাড়লেন তো। আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, একটা পাগল মেয়ের সাথে বিয়ে হবে আপনার। মেয়েটা সারাদিন শুধু আপনার সাথে চিপকে থাকবে, একদম আঠার মতো। অনেক বিরক্ত করবে আপনাকে, শান্তিতে একটু করতেও দিবে না আপনাকে। ফু। সৌহার্দ্য চলে যাচ্ছিল। যেতে যেতে একবার ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকালো এক পলক। অতঃপর ত্রস্ত পায়ে প্রস্থান করল স্থানটি। বাগানের পরিবেশটা বদলেছে কিছুটা। হৈহুল্লোড়ের মেতে আছে চারপাশ। শিশির, রিয়া আর কুয়াশা মিলে ছবি তুলছে। একটু পরে ভোর আর ধ্রুব ওখানে এসে হাজির হয়। অতঃপর ছবি তুলে দিতে লাগলো ওদের। পাশেই শামীম একটা বেঞ্চিতে বসে ফোন হাতে নিয়ে তার সুন্দরীকে মেসেজ টাইপ করছে আর মিটিমিটি হাসছে। ছবি তোলার মাঝেই শিশির লক্ষ্য করছে দূর থেকে কেউ একজন তার দিকে গভীর ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। যেই দৃষ্টিতে আছে শুধুই অনুভূতির মায়াজাল। আর সেই মায়াজালে শিশিরকেও ক্রমে ক্রমে জড়িয়ে নিচ্ছে। শিশিরের দিক থেকে সৌহার্দ্যের ঘোর যেন কাটতেই চাইছে না। ওকে এই ঘোর লাগানো চোখে চেয়ে থাকতে দেখে শিশিরের হৃৎস্পন্দন ক্রমে ক্রমে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সৌহার্দ্যের চোখজোড়া যেন কোনো মতেই নিজের আড়াল করছে না শিশিরকে। কিন্তু সপ্তদশী নিজেকে সৌহার্দ্যের চোখের আড়াল করতে ব্যতিব্যস্ত হয়ে উঠছে। তখনও সৌহার্দ্যের চোখের তৃষ্ণা যেন কিছুতেই মিটছে না। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশিরের দিকে। হঠাৎ রিমির একটা ছেলে কাজিন এসে সৌহার্দ্যের হাত ধরে টেনে নিজের সাথে নিয়ে গেল। সৌহার্দ্যকে যেতে দেখে শিশির আনমনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দ্রুত ছবি তোলা বাদ দিয়ে হাত দিয়ে শাড়ি খানিকটা গোড়ালির উপরে উঠিয়ে সৌহার্দ্যের যাওয়ার দিকে ছুটল। কিছু সময়ের মধ্যে সৌহার্দ্য শিশিরের চোখের আড়াল হয়ে গেল। শিশির একটা হতাশার শ্বাস ছেড়ে উল্টো ঘুরে চলে যাচ্ছিল প্যান্ডেলের দিকে। একটা ইটের টুকরোয় হোঁচট খেয়ে পড়তে পড়তে অক্ষিপল্লব বন্ধ করে নিল। আর তখনই কেউ নিজের শক্ত পোক্ত হাতের বাঁধনে আগলে নিল ওকে। অক্ষিপল্লব বন্ধ রেখেই শিশির বুঝতে পারল মানুষটাকে। তার শরীরের মিশে থাকা তীব্র স্যান্ডেল উডের গন্ধে শিশিরের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। কেমন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে ও। শিশির এক প্রকার জোর করেই সেই মোহনীয় ঘোর থেকে বেরিয়ে এসে আঁখি জোড়া খুলে সামনে তাকিয়ে থাকা ব্যক্তিকে দেখল। তখনই সামনে থেকে সৌহার্দ্য বাজখাই কণ্ঠে বলে উঠল, ঠিকভাবে হাঁটতে পারিস না তুই? আরেকটু হলেই তো ব্যথা পেতি। আর এভাবে পাগলের মতো ছুটছিলি কেন? তোকে না আমি রাত আর দিয়ার কাছে রেখে এসেছিলাম। তাহলে এই দিকটা এলি কেন? এই মুহূর্তে সৌহার্দ্যের কোনো কথাই শিশিরের কানে এলো না। ওর আঁখি জোড়া তো সৌহার্দ্যের অক্ষিগল্পের মধ্যে থাকা ধূসর বর্ণের মণিতে আটকে আছে। এই চোখে যখনই তাকায় তখনই শিশিরের মনে হয় যে এই চোখ শিশিরকে কিছু বলতে চায়। যে চোখের ভাষা শিশিরের অজানা। শিশিরের এসব ভাবনার মাঝেই সৌহার্দ্য ওকে সোজা করে দাঁড় করিয়ে রাগী গলায় বলল, আমার কথা কি কানে যাচ্ছে না তোর? এখানে কেন এসেছিলি বল? শিশির মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সৌহার্দ্যের সামনে। শিশির মিহি কণ্ঠে বলে উঠল, আসলে আপনাকে খুঁজতে এসেছিলাম সৌহার্দ্য ভাই। সৌহার্দ্য ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে শুধালো, আমাকে কেন খুঁজছিলি তুই? সৌহার্দ্যের প্রশ্নে শিশির প্রচণ্ড বিব্রত বোধ করছে। এখন সে কি উত্তর দিবে? সে তো শুধু সৌহার্দ্য ভাইকে নিজের সামনে সামনে রাখতেই এই কাজ করেছে। শিশির আমতা আমতা করে বলল, এমনি খুঁজছিলাম। কেন আপনাকে কি খুঁজতে পারি না?
বলেই শিশির ওখান থেকে প্যান্ডেলের দিকে হাঁটা ধরল। শিশিরের কথায় সৌহার্দ্য মুচকি হাসল। ও যেন শিশিরের মনের অবস্থাটা বুঝতে পারছে। সৌহার্দ্য আর কথা বাড়ালো না। চুপ করে থেকে শিশিরের হাঁটু পর্যন্ত সুদীর্ঘ কেশ দেখছে। হাঁটার তালে তালে শিশিরের কেশবহুল দুলে উঠছে। একটু আগে রিমিকে নিয়ে বরযাত্রীর লোকেরা শেখ বাড়ির সীমানা ছাড়িয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কনে পক্ষ থেকে রিমির সাথে সিমি আর রিমির কিছু কাজিনও গিয়েছে। ওদের সাথে শিশিরও যেতে চেয়েছিল, কিন্তু তখনই বাদ সাধে সৌহার্দ্য। শিশিরকে এক প্রকার হুমকি ধামকি দিয়ে একটা বেঞ্চিতে বসিয়ে রেখেছে সৌহার্দ্য। তখন থেকে সপ্তদশীর হৃদয় ভার। বারংবার চোখ দুটো নোনা জলে ভরে উঠছে, এই যেন ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিবে। পিটপিট করা নাকটা লাল। সৌহার্দ্য ভাই তাকে ধমক দিয়েছে। ভালো করে বললেই তো হতো। শিশির কি তার সৌহার্দ্য ভাইয়ের কথা শুনত না? ধমক দেওয়ার কি ছিল? এই ভেবে ভেবে তখন থেকে শিশিরের মনটা খারাপ। শিশিরকে মুখ ভার করে বসে থাকতে দেখে ধ্রুব আর শামীম এসে ওর পাশে বসল। শামীম গলা খাকারি দিয়ে বলল, ভা। আর কিছু বলতে নিবে তার আগেই ধ্রুব ওকে মাথা নাড়িয়ে না বোঝালো। শামীমের কথায় শিশির তড়িঘড়ি করে চোখ মুছে ভ্রু কুঁচকে ওর দিকে চাইল। শামীম আমতা আমতা করে কথার টোন চেঞ্জ করে বলে উঠল, এভাবে চুপ করে বসে আছো কেন শিশির? তোমাকে এরকম শান্তশিষ্ট একদম মানায় না। শিশির গোমরা মুখ করে বলে উঠল, দেখলেন না আপনার বন্ধ শুধু কথায় কথায় ধমক দেয়। বলি কি একটু ভালো করে কথা বললে কি হয়? তাতে কি উনার জাত যাবে নাকি? হ্যাঁ তা ঠিক। সৌহার্দ্যের ধমক চুলোয় যাক, আসো আমরা তিনজনে মিলে গল্প করি। শিশির মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে ভাইয়ারা। শিশিরের থেকে সম্মতি পেয়ে শামীম ওর সাথে গল্প করতে লাগল। অবশ্য শামীম গল্প করছে কম, ধ্রুব মানসম্মান নিয়ে টানাটানি করছে বেশি। ধ্রুব আজ পর্যন্ত সৌহার্দ্যের হাতে খাওয়া থাপ্পড়ের বিষয়ে বলছে, যা শুনে শিশির হাসছে। ধ্রুবর মনে হচ্ছে তার ভাই সত্যিই একটা মির্জাফর। যে কোনো জায়গায় গিয়ে ধ্রুবর মানসম্মান খুইয়ে দিতে শামীম এক্সপার্ট। শামীমের দিকে তাকিয়ে ধ্রুব একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে চলে গেল। হয়তো এই জন্মে আর এই মির্জাফরের থেকে তার মুক্তি নেই। দূরে দাঁড়িয়ে সৌহার্দ্য তার মায়াপাখির হাস্যোজ্জ্বল মুখটির পানে তাকিয়ে আছে। আকাশটা একদম ঝকঝকে পরিষ্কার। নেই কোনো কালো মেঘের ভেলা। ঢল নেমেছে তিমিরময় রাত্রির। আকাশের মাঝে বড় থালার মতো চাঁদটা নিজের জ্যোৎস্না বিলিয়ে দিচ্ছে। এই চাঁদের পাশেই জ্বলজ্বল করছে অসংখ্য তারার মেলা। এরা যেন আকাশের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়ে খিলখিলিয়ে হাসছে। পুকুরের পানি থই থই করছে। হালকা মৃদুমন্দ বাতাস বইছে। বাতাসের কারণে পানিতে তরঙ্গের আওয়াজ হচ্ছে। যেই পানিতে পড়ে আছে শুভ্র রঙা শিউলি ফুল। ফুলগুলো বারংবার দুলে উঠছে। সিঁড়িতে বসে হালকা ঠান্ডা পানিতে পা ডুবিয়ে একান্ত নিরিবিলি পরিবেশে বসে আছে শিশির। হাতে সুই সুতো। শিউলি ফুলের মালা গাঁথছে শিশির। পুকুরের ডান পাশে একটা ঝপালো শিউলি ফুল গাছ। ঝপালো গাছটার একটা ডাল বাঁকিয়ে গিয়ে ঠেকেছে চাঁদের আলোয় সেজে ওঠা পানিতে। একটু পরে সৌহার্দ্য শিশিরকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে এলো। এসে শিশিরের পাশে বসে নিজেও পানিতে পা ডুবিয়ে দিল। অতঃপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, রাতের বেলা এখানে কি করছিস তুই? হঠাৎ করে কারো কথা বলায় শিশির হকচকিয়ে উঠে পাশে তাকালো। হাতে থাকা সুইটা তৎক্ষণাৎ সপ্তদশীর আঙুলে বিদ্ধ হল। সপ্তদশী ব্যথায় হালকা আর্তনাদ করে উঠল। শিশিরকে এমন করতে দেখে সৌহার্দ্য তড়িঘড়ি করে শিশিরের হাত নিজের হাতের মুঠোয় নিল। হাতে গেঁথে থাকা সুইটা সৌহার্দ্য খুব ধীরে ধীরে বের করে আনল। সাথে সাথে দুয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। রক্ত দেখে সৌহার্দ্য বিচলিত হয়ে শিশিরের আঙুলটা নিজের মুখে পুরে নিল। ওকে এমন করতে দেখে হৃৎস্পন্দন বেড়ে গেল শিশিরের। আলাদা রকমের অনুভূত হচ্ছে অন্তঃস্থল জুড়ে। সপ্তদশী তাকিয়ে আছে সৌহার্দ্যের মুখ পানে। সপ্তদশী ঝটপট নিজের হাত ছাড়িয়ে নিল। ততক্ষণে সৌহার্দ্য অগ্নিঝরা চোখে তাকিয়ে বলল, তুই এখনো বাচ্চাই রয়ে গেলি। যে কাজটা পারিস না সেটা করতে যাস কেন? বাড়ির ভেতরে চল, আঙুলে ওষুধ লাগিয়ে দিচ্ছি। শিশির অবাক লোচনে চাইল সৌহার্দ্যের পানে। এটা কি বলছে সৌহার্দ্য ভাই? এতটুকু ব্যথায় আবার ওষুধ লাগিয়ে কি করবে? শিশির মুখ বাঁকিয়ে বলল, এতটুকুতে ওষুধ লাগিয়ে কি হবে? এটা তো এমনিতেই ঠিক হয়ে যাবে সৌহার্দ্য ভাই। তারপর উঠে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে বলল,
দেখুন আমি আর বাচ্চা নেই, বড় হয়ে গেছি। সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বিড়বিড় করল। এতটাই বড় হয়েছিস যে বিয়ের বয়সটাই এখনো হয়নি। ওকে বিড়বিড় করতে দেখে শিশির বলে উঠল, এই আপনি আবার বিড়বিড় করছেন? এত কি বলেন বিড়বিড় করে? সৌহার্দ্য বলে উঠল, কিছু না, আসলে ভাবছিলাম, তুই যতটাই বড় হোস না কেন তুই সেই আমার বুক পর্যন্তই। শিশির কোমরে হাত দিয়ে বলল, আপনি তো খাম্বা, আমি মোটেও খাটো নই। ওর কথায় সৌহার্দ্য মুচকি হাসল। অতঃপর বলে উঠল, তুই এখানেই থাক, আমি ওষুধ নিয়ে আসছি। বলেই শিশিরকে কিছু বলতে না দিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল। সৌহার্দ্য চলে যেতেই শিশির আবার সিঁড়িতে বসে মালা গাঁথতে লাগল। কিছুক্ষণ পরে সৌহার্দ্য বাড়ির মধ্যে থেকে অয়েন্টমেন্ট নিয়ে এলো। এসে শিশিরের পাশে বসে আঙুলে লাগিয়ে দিয়ে খপ করে ওর হাত থেকে অর্ধেক বানানো মালাটা এক প্রকার ছিনিয়ে নিল। মালাটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে গাঁথার চেষ্টা করতে লাগলো। সৌহার্দ্যকে মালা গাঁথতে দেখে শিশির বলল, আরে এভাবে না, আমার কাছে দিন আমিই করে নিচ্ছি। আপনি পারবেন না। সৌহার্দ্য বাঁকা চোখে শিশিরের দিকে তাকিয়ে বলে উঠল, তুই কি বলতে চাচ্ছিস আমি পারি না? না না, সেটা কখন বললাম? বলেই ফিক করে হেসে দিল শিশির। সৌহার্দ্য একবার ওর দিকে কোনা চোখে চেয়ে আবার মালা গাঁথায় মনোযোগী হলো। কাপা কাপা হাতে খানিকটা সময় ব্যয় করে মালা গাঁথা সম্পূর্ণ করল সৌহার্দ্য। পুরোটা সময় শিশির খুব মনোযোগ দিয়ে দেখে গেল সৌহার্দ্যকে। সৌহার্দ্য শিশিরকে উল্টো দিকে ঘুরিয়ে নিজে উঠে গিয়ে শিশিরের পেছনে হাঁটু গেড়ে বসল। খুব বেশি সময় নিয়ে সপ্তদশীর খোপায় মালাটা পেঁচিয়ে দিল। এতটুকুতেই শিশিরের মনে শিহরণ বয়ে গেল। শিশির পানিতে ভেসে ওঠা সৌহার্দ্যের প্রতিবিম্বর দিকে তাকালো। এ যেন তার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ। শিশিরের বলতে ইচ্ছে হচ্ছে, সৌহার্দ্য ভাই আপনি এত সুদর্শন কেন? আমার যে আপনাকে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। কিন্তু সপ্তদশী সেটা মনে মনে আওড়ালো। মুখ ফুটে আর বলল না কিছু। নিজের কাজ শেষ করে সৌহার্দ্য পুনরায় আগের জায়গায় বসল। পানিতে শিশিরের মুখাবয়ব স্পষ্ট দেখা যাচ্ছে। সৌহার্দ্য গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে পানিতে পড়ে থাকা তার হৃদয়হরণীর মুখ পানে। শিশিরও ঘাড় ঘুরিয়ে সৌহার্দ্যের মুখের দিকে তাকিয়ে আছে। শিশিরকে চেয়ে থাকতে দেখে সৌহার্দ্য মুচকি হেসে বলে উঠল, এভাবে তাকিয়ে কি দেখছিস? সৌহার্দ্যের কথাতে শিশির হকচকিয়ে উঠে যেতে চাইল। কিন্তু তাতে বাদ সাধল সৌহার্দ্য। শিশিরের হাত ধরে বসিয়ে দিল। অতঃপর মাথা রাখল শিশিরের কাঁধে। সিলেটের ব্যস্তময় শহরে অনেক মানুষের আনাগোনা। সেই ব্যস্ত শহরে দুইজন কপোতকপতি বাইকে ঘুরে বেড়াচ্ছে অজানা গন্তব্যের পথে। কোথাও থামবে না তারা। শুধু বাইকে করেই ঘুরে বেড়াবে চারদিক। তারা আর কেউ নয়, ভোর আর দিয়া। সৌহার্দ্যের কাছে বলে ভোর আজকে দিয়াকে নিয়ে বেরিয়েছে। একান্ত সময় কাটাবে বলে। ভোরের সঙ্গে প্রেমময় সম্পর্কে থাকলেও দিয়া নিজেকে এখনো গুটিয়ে রেখেছে। ভোরের সাথে কিছুতেই সহজ হতে পারছে না। কেমন একটা জোরতা কাজ করছে, যার কারণে ভোরের কাঁধে রাখা হাতটাও তিরতির করে কাঁপছে। একটু পরে দিয়ার হাতটা ধরে ভোর নিজের পেটের উপরে রাখল। অতঃপর বলে উঠল, তুমি এখনো আমার সাথে সহজ হতে পারছো না দিয়া। জোরতায় নিজেকে গুটিয়ে নিচ্ছ বারবার। দিয়া আমতা আমতা করে বলল, আমি চেষ্টা করছি আপনার সাথে সহজ হতে। ঠিক আছে, সময় নেও তুমি। আমি জানি তুমি চেষ্টা করছো। এতটুকু কথার মাঝেই দুজনে নিশ্চুপ হয়ে গেল। বাইক চলছে আপন গতিতে। কিছু সময় অতিবাহিত হতেই দিয়া খানিকটা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ভোর বাইক থামান। দিয়ার কথাতে ভোর কিছু না বলেই বাইক থামালো। তখনই দিয়া বাইক থেকে নেমে ভোরের সামনে দাঁড়িয়ে বায়নার সহিত বলে উঠল, ওই যে হাওয়াই মিঠাই, চলুন না আমি হাওয়াই মিঠাই খাবো। দিয়াকে বায়না করতে দেখে ভোর মুচকি হেসে বলল, আচ্ছা মহারানী আপনি যা বলবেন তাই হবে। আপনার কথা কি আমি ফেলতে পারি বলুন? দিয়া কিছু বলল না, শুধু মুচকি হাসল। রাত কেবল 8টা। নিজেদের জন্য বরাদ্দকৃত রুমে বেঘোরে ঘুমাচ্ছে শামীম। তখনই ধ্রুব দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল। শামীমকে বেঘোরে ঘুমাতে দেখে একটা শয়তানি হাসি দিল ধ্রুব। দৌড়ে ওয়াশরুমে গিয়ে এক মগ পানি নিয়ে এলো। অতঃপর ধীরে সুস্থে ঘুমিয়ে থাকা শামীমের মুখে ঢালল। হঠাৎ ঘুমের মাঝে ধরফরিয়ে উঠে বসল। ধ্রুবকে সামনে মগ হাতে দাঁড়িয়ে থাকতে দেখে শামীম কটমট চোখে চেয়ে কিছুক্ষণ বিড়বিড়াল।
ধ্রুব ওকে বিড়বিড় করতে দেখে দাঁত কেলিয়ে হাসল। শামীম শক্ত কণ্ঠে বলল, শালা শান্তিতে একটু ঘুমাতেও দিলি না। তোর আমার সুখ সহ্য হয় না তাই না? এত হিংসা করিস তুই আমাকে? আমি না হয় তোর থেকে একটু বেশিই সুদর্শন তাই বলে এমন করবি? শামীমের কথায় ধ্রুব মুখ চেপে হাসল। তারপর ওর পাশে বসে ওর থুতনি ধরে মুখটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। শেষ পর্যন্ত গাল দুটো টেনে ধরে আহ্লাদ করে বলল, ওরে আমার সুদর্শন পুরুষ রে, তুই শুধু আমার থেকেই না, বাংলাদেশের সব থেকে সুদর্শন পুরুষ। গুলুমুলু একটা। ধ্রুবর কথা শুনে শামীম ঠোঁট উল্টিয়ে চোখ ছোট ছোট করে ওর দিকে চাইল। তার ভাই এখন তাকে পাম দেওয়ার চেষ্টা করছে। ওর তাকানোতে ধ্রুব মিটিমিটি করে হাসছে। সিলেটের প্রকৃতি জুড়ে হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়। এজন্যই হয়তো এ শহর দেখতে এত স্নিগ্ধ, সতেজ মনে হয়। স্নিগ্ধময় রজনী জুড়ে মুষলধারে বৃষ্টি হলো। ঠান্ডা, অশান্ত বাতাস বইল সে রজনীতে। সকল উত্তপ্ততা কেটে প্রকৃতি হয়ে উঠল শীতল। এমন হঠাৎ বৃষ্টির কারণেই প্রকৃতি সেজে উঠল মণিমুগ্ধকর দৃশ্যতে। প্রভাতের দিকে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে পাখির কলকাকলির সুমধুর আওয়াজ ভাসছে। অল্প স্বল্পকালো মেঘের ভেলা পশ্চিম দিগন্তে এসে ঠেকেছে। রুমময় জুড়ে শোচনীয়ভাবে ঘুমিয়ে আছে তিনজন মানবী। সে তিনজন আর কেউ নয়, দিয়া, কুয়াশা আর শিশির। দিয়া কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। কুয়াশার গায়ের কাঁথাটা এখন শিশিরের পিঠের নিচে। শিশিরের একটা পা কুয়াশার পেটের উপরে। একটা হাত দিয়ার ঢেকে রাখা মুখের উপর, তো আরেকটা হাত নিজের মাথার কাছে। এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে শিশির। এখন কেউ যদি শিশিরের ঘুমের এই অবস্থা দেখত তাহলে নিশ্চিত দিয়ার বদলে ওকেই কুম্ভকর্ণ বলে আখ্যায়িত করত। মাঝে মাঝে তো ওর এই শোচনীয় অবস্থা নিয়ে দিয়া আর কুয়াশা হাসাহাসি করে ওকে লজ্জা দিতে। কিন্তু সেটা শিশির সবসময় নাকচ করে এড়িয়ে যায়। একদিন তো কুয়াশার সাথে ঘুমাতে গিয়ে শিশির ওকে ঘুমের মাঝেই লাথি মেরে বিছানা দিয়ে ফেলে দিয়েছিল। যা নিয়ে অনেক হাসাহাসির রোল পড়ে গিয়েছিল ওদের মধ্যে। কুয়াশার ঘুম ভেঙে গেল কিছুক্ষণের মধ্যেই। শিশিরের পাটা হাত দিয়ে সরিয়ে দিয়ে ওকে ঠেলে ঠুলে ডাকতে লাগলো, এই শিশির ওঠ, অনেক বেলা হয়ে গেছে। শিশির নড়েচড়ে উল্টো দিকে ঘুরে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আরেকটু ঘুমাতে দে না রে। দেখ তুই বাইরে মাত্র সন্ধ্যা হয়েছে, পুরো রাতটা এখনো বাকি আছে ঘুমানোর জন্য। শিশিরের কথায় কুয়াশা অবাক লোচনে জানালা দিয়ে বাইরে চাইল। সত্যিই বাইরের আবহাওয়া এখন সন্ধ্যা নামার মতো। শিশিরের পিঠে একটা চাপড় মেরে ওকে ওঠানোর জন্য বলে উঠল, আরে এটা সন্ধ্যা না গাধি, এখন 10:03 বাজে। এতক্ষণে তো ভাইয়া চট্টগ্রামে পৌঁছেও গেছে। ব্যাস কুয়াশার এতটুকু কথাতেই শিশির ধরফরিয়ে উঠে বসল। শিশির তো একদম ভুলেই গিয়েছিল যে সৌহার্দ্য ভাই কি একটা কাজের জন্য আজকে চট্টগ্রামে যাবে। এখন শিশির কি করবে? ওই সুদর্শন পুরুষকে তো সারাদিনে দেখাই হবে না। শিশির হতাশ কণ্ঠে শুধালো, সৌহার্দ্য ভাই যাওয়ার আগে আমাকে একবার ডেকে তুললি না কেন তুই? কুয়াশা মুখ বাঁকিয়ে মিটিমিটি হেসে বলল, ভাইয়া চট্টগ্রাম যাবে তাতে তোকে কেন ডেকে তুলতে হবে? শিশির চোরা চোখে তাকালো কুয়াশার দিকে। দৃষ্টি এমন যেন পুলিশের সামনে চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছে। কুয়াশা দুই ভ্রু নাচিয়ে নাচিয়ে শিশিরের উত্তরের অপেক্ষায়। শিশির আমতা আমতা করে বলে উঠল, তেমন কিছু না, এমনি বললাম আর কি। বলেই দিয়ার পানে চাইল। দুইজনার কথোপকথনেও দিয়ার ঘুম ভাঙল না দেখে আশ্চর্য হলো ভীষণ। দুই আঙুল দিয়ে দিয়াকে ঠেলে কুয়াশার দিকে তাকিয়ে বলল, দেখ তো এটা কি উপরে চলে গেল নাকি? শিশিরের কথায় কুয়াশা ফিক করে হেসে দিল। তারপর দুজনে মিলে দিয়ার দুহাতে জোরে চিমটি কাটল। চিমটির ফলে দিয়া শোয়া থেকে লাফিয়ে উঠে বসে আহ বলে চিল্লিয়ে উঠল। ওর চিল্লানোতে শিশির আর কুয়াশা শব্দ করে হেসে দিল। ওদের হাসতে দেখে দিয়ার আর বুঝতে বাকি রইল না যে এই কাজ কাদের হতে পারে। দিয়া কপাল কুঁচকে বলে উঠল, তা শয়তানের নানীরা শুধু শুধু আমাকে চিমটি কাটলি কেন? এবেলায় শিশির হাসি থামিয়ে সিরিয়াস মুখ করে বলল, তুই বেঁচে আছিস ডিউ। আমরা তো ভেবেছিলাম তুই ঘুমাতে ঘুমাতেই হয়তো উপরে চলে গিয়েছিস। তাই তো তোকে জাগানোর একটু ট্রাই করলাম। কি বলিস কুয়াশা? বলেই কুয়াশার দিকে তাকালো। ওর তাকানোতে কুয়াশা উপর নিচ মাথা ঝাঁকালো। যেন তারা দুজনেই নিষ্পাপ। তারা কিছুই জানে না। ভাবখানা এমন যেন এই পৃথিবীতে শিশির আর ও ছাড়া কেউ নিষ্পাপ হতেই পারে না।
দিয়া অল্প রাগী গলায় বলল, তবে রে দাঁড়া তোরা। দিয়াকে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে শিশির আর কুয়াশা দৌড়ে পালালো। শিশির উদাস মনে বসে নাস্তা করছে। সব সময় কথার জুড়ি সাজিয়ে রাখা মেয়েটা আজকে শান্ত, নিশ্চুপ। এই উদাসীনতার কারণ সে নিজেও জানে না। এই মুহূর্তে হাবিজাবি ভাবনায় মত্ত সে। একটু পর পর অল্প অল্প খাচ্ছে, আবার নিজের ভাবনায় মনোযোগ দিচ্ছে। এই ভাবনার মধ্যমণি হচ্ছে সৌহার্দ্য ভাই। এই মানুষটাই শিশিরের মন কেমনের কারণ। সেটা শিশির হাড়ে হাড়ে বুঝতে পারছে। সৌহার্দ্য ভাই সামনে আসলেই শিশিরের মনে হাজারো আলোড়নের সৃষ্টি হয়। আবার চোখের আড়াল করলে হয় হৃদয় নিংড়ানো দীর্ঘশ্বাসের কারণ। চঞ্চল প্রকৃতির কেউ যদি হঠাৎ শান্ত হয়ে যায়, তখন হয়তো আশেপাশের মানুষের সেটা চোখে পড়ে। যেমনটা এখন হচ্ছে। শামীমের চোখ এড়ালো না ভাবনায় বুঁদ হয়ে থাকা শিশিরকে। হঠাৎ শিশিরকে এমন শান্ত থাকতে দেখে শামীমের বুঝতে বাকি রইল না ওর এই চুপ থাকার কারণ। ব্যস্ততা যেন শেখ বাড়ির সবাইকে ঘিরে রেখেছিল। বিয়ে যতই সুষ্ঠুভাবে সম্পন্ন হোক না কেন, অল্প স্বল্প ব্যস্ততায় সবাই এখন ক্লান্ত বেশ। এজন্যই হয়তো লোকে বলে বিয়ে বাড়ি মানেই ব্যস্ততা। কালকে রিমির রিসেপশন। সৌহার্দ্য একটা কাজের জন্য চট্টগ্রামে গিয়েছে। ওর সাথে গিয়েছে ধ্রুব। তাই তো শামীম বাড়ির এক কোণে দাঁড়িয়ে মশা মারছে। কিছুক্ষণ পর পর হতাশার শ্বাস ছাড়ছে। বর্তমানে শামীম দাঁড়িয়ে আছে দোতলার বেশ বড় সড়ো খোলা করিডোরে। শামীম করিডোরের বড় জানালার সাথে শটান হয়ে দাঁড়িয়ে কল লাগালো ধ্রুবর নাম্বারে। দুইবার রিং হতেই কলটা ধরে ধ্রুব ওপাশ থেকে ব্যস্ত গলায় শুধালো, হ্যাঁ ভাই বল। শামীম কিছু বলল না। শুধু ওর ফোঁস ফোঁস শ্বাস নেওয়ার শব্দ শোনা যাচ্ছে। ধ্রুব অধৈর্য হলো খানিক। ব্যস্ত কণ্ঠে ফের শুধালো, কি বলবি বল ভাই। এখন আমি অনেক ব্যস্ত। দেখ এখন আবার বলিস না যে তোকে সঙ্গে আনিনি বলে তুই ফ্যাচ ফ্যাচ করে কাঁদছিস। শামীম গলায় জোর টেনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, তুই আমাকে রেখে চলে যেতে পারলি ভাই। এখন আমি কার সাথে কথা বলবো। আমি তোকে অনেক মিস করছি ভাই। হ্যাঁ তোকে নিয়ে আসতাম আর তুই কথা বলে বলে আমার কান জ্বালাপালা করে ফেলতি। শামীম অবিশ্বাস্য স্বরে বলল, ভাই তুই এটা বলতে পারলি। আমি তোর কান জ্বালাপালা করে ফেলি। আজ সত্যি সত্যি বুঝে গেলাম। শামীম পুরো কথা শেষ করছে না দেখে ধ্রুব সন্দিহান গলায় বলে উঠল, কি বুঝলি। শামীম গড়গড় করে বলতে লাগলো, তুই সত্যি সত্যি আমাকে আর ভালোবাসিস না। শামীমের কথায় ধ্রুব হতাশ চোখে ফোনের দিকে তাকিয়ে আছে। তার ভাই সত্যি সত্যি কখনো তাকে ঝালানো ছাড়বে না। বাড়িতে থাকলেও তাকে জ্বালিয়ে মারে। আর এখন ফোন করেও জ্বালাচ্ছে। ধ্রুব কিছু বলতে নিবে তার আগেই শামীম বলল, ভাই সৌহার্দ্য কই। ফোন লাউডস্পিকারেই ছিল, যার ফলে সৌহার্দ্য সবটা শুনতে পেরেছে। সৌহার্দ্য এবার তীক্ষ্ণ কণ্ঠে শুধালো, বল। সৌহার্দ্যের গলা পেয়ে শামীম গদগ্ধ কণ্ঠে বলল, সৌহার্দ্য জানস আই মিস ইউ। সৌহার্দ্য ধ্রুবর হাত থেকে ফোন নিয়ে শামীমকে উদ্দেশ্য করে বলে উঠল, প্যাচাল বাদ দে। এখন ব্যস্ত আছি। ফোন রাখো। শামীমে কণ্ঠ অধৈর্য হলো। কণ্ঠে বিদ্রুপ এনে বলল, রাখো রাখো আমার কি। ভেবেছিলাম তোকে একটা খবর দেব। কিন্তু না, তুই যেহেতু ফোন রাখতে চাইছিস তাহলে রেখে দে। স্বামীরের কথায় সৌহার্দ্য এবেলায় ফোন কানে তুলল। তারপর গম্ভীর গলায় বলল, আচ্ছা বল, কি খবর দিতে চেয়েছিলি। শামীম ব্যঙ্গ করে বলল, এখন কেন বলবো। যখন বলতে চেয়েছি তখন শুনিসনি। তাই এখন বলবো না বায়। সৌহার্দ্য তীক্ষ্ণ গলায় বলল, বল। নয়তো তোর সুন্দরীকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। তখন কিন্তু কেঁদেও কুল পাবি না শামীম। ব্যাস, সৌহার্দ্যের এতটুকু কথাই যেন যথেষ্ট ছিল শামীমকে ভয় দেখানোর জন্য। তড়িঘড়ি করে শামীম বলল, এই না না। এই শামীমকে ছাড়া তরু একদম অসহায়। তুই যদি আমাদের এভাবে আলাদা করে দিস তাহলে যে তরু বেচারি খুব কষ্ট পাবে। তুই কি চাস যে তোর বন্ধুর জন্য একটা মেয়ে কষ্ট পাক। ওর কথাতে সৌহার্দ্য আর ধ্রুব ফিক করে হেসে দিল। হাসবে নাই বা কেন। শামীম এমনভাবে বলছে যেন সে তরুকে পটিয়ে ফেলেছে। কিন্তু না, যে মেয়ে কি না শামীমকে দেখলে লাঠি নিয়ে তেড়ে আসে, সেই মেয়ে কি না এত তাড়াতাড়ি পটবে। সৌহার্দ্য কণ্ঠে গাম্ভীর্য টেনে বলল, যেটা বলতে চেয়েছিলি সেটা বল। শামীম টিপ্পনি কেটে বলল, তাড়াতাড়ি ফিরে আসুন সৌহার্দ্য ভাই। আপনার জন্য কেউ একজন মরিয়া হয়ে অপেক্ষারত। বলেই শামীম খট করে কল কেটে দিল।
শামীমের কথাতে সৌহার্দ্য মুচকি হাসল। এর মানে তার মায়া পাখি তার জন্য অপেক্ষারত। এখন তো যত ব্যস্ততাই থাকুক না কেন, সৌহার্দ্য নিজের মায়া পাখির জন্য দ্রুত বাড়িতে ফিরবে। বেশি অপেক্ষা করাবে না। রান্নাঘরে এদিক সেদিকে ছোটাছুটি করছে শিশির। একবার চিনির বয়াম খুঁজছে তো আরেকবার ডিম খুঁজে চলছে। বাম গালের একপাশে ময়দা লেপ্টে আছে। শিশির এখন চকলেট পুডিং বানানোতে ব্যস্ত সময় পার করছে। ওর সৌহার্দ্য ভাইয়ের যে চকলেট পুডিং ভীষণ পছন্দের। শিশিরের পুডিং বানানোর পুরোটাই মোহনা বেগমের কাছে শেখা। পুডিংয়ের পাশাপাশি আরও হরেক রকমের রান্নাই মোহনা বেগম শিখিয়েছেন। যেমন খিচুড়ি, গরুর মাংস, চিকেন ফ্রাই, ডালপুরি, বিরিয়ানি। রান্নাঘরের বাইরে থেকে দিয়া, কুয়াশা, ভর, সকাল আর শামীমুখী ঝুঁকি দিয়ে শিশিরের কাণ্ড দেখে চলেছে। ওর কাজের মধ্যেই শামীম এগিয়ে গিয়ে শুধালো, এর থেকে কি আমিও একটু ভাগ পাবো শিশির? তুমি বানাচ্ছ আর আমাকে ভাগ দিবে না, এটা তো হতেই পারে না, তাই না শিশির? শিশির ব্যস্ত হাতে কাজ করতে করতে মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ ভাগ পাবেন। তবে যার জন্য বানিয়েছি সে তো আগে টেস্ট করেনি। শামীম সন্দিহান চোখে চাইল শিশিরের মুখ পানে। তারপর বলল, তা জানতে পারি এটা কার জন্য বানাচ্ছ? শামীমের কথাতে শিশির লজ্জা পেল। কণ্ঠ খাদে নামিয়ে লাজুক স্বরে বলল, সৌহার্দ্য ভাইয়ের জন্য। শিশিরের থেকে উত্তর পেয়ে শামীমের চোখ বড় বড় হয়ে গেল। কিছু বলল না। নিশ্চুপে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলো। অনেক খাটা খাটুনির পরে শিশির চকলেট পুডিং বানিয়ে শেষ করল। অতঃপর মুচকি হেসে পুডিংটা ফ্রিজের মধ্যে সযত্নে রেখে দিল। নিজের মায়া পাখিকে বেশিক্ষণ অপেক্ষা করাবে না বলে সৌহার্দ্য ব্যতিব্যস্ত হয়ে বাড়িতে ঢুকল 7টার মধ্যেই। যেখানে কাজ শেষ করে সিলেটে আসতে 11টা বেজে যাওয়ার জোগাড় ছিল, সেখানে সৌহার্দ্য 7টার মধ্যেই চলে এসেছে। সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সময় শামীম এগিয়ে গিয়ে বলতে লাগলো, তোর জন্য ভাবি। শামীমকে পুরো কথা শেষ করতে না দিয়ে সৌহার্দ্য ওর পেটে আলতো একটা ঘুষি মেরে কথা থামিয়ে দিল। শামীম পেটে হাত দিয়ে অসহায় ভাবে বলল, জানস তুমি আমাকে এভাবে মারতে পারলে? সৌহার্দ্য বাজ হাই কণ্ঠে বলল, এটা কি বলতে যাচ্ছিলি তুই? শামীম অপরাধী চোখে তাকালো সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্যের পিছনে ধ্রুবকে প্রবেশ করতে দেখে শামীম ত্রস্ত পায়ে ছুটল সেদিকে। সৌহার্দ্য ততক্ষণে সোফায় গিয়ে বসল। অতঃপর জোরে চিল্লিয়ে শিশিরকে ডাকতে লাগলো, শিশির, এই শিশির, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয় তো। সৌহার্দ্যের ডাকাডাকিতে শিশির তৎক্ষণাৎ হাজির হলো সেখানে। শিশির ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এক্ষুনি আনছি সৌহার্দ্য ভাই, বলেই রান্নাঘরের দিকে ছুটল। সৌহার্দ্য ওর ব্যস্ত হয়ে থাকা মায়া পাখিকে দেখল কিছুক্ষণ। কিছু মুহূর্ত পেরুতে না পেরুতেই শিশির পুডিং সমেত এক গ্লাস পানি নিয়ে এলো। গ্লাসটা সৌহার্দ্যের হাতে দিতেই সৌহার্দ্য পানিটুকু শেষ করল। পানি খাওয়া শেষ হতেই শিশির সৌহার্দ্যের সামনে পুডিংয়ের বাটিটা এগিয়ে দিল। সৌহার্দ্য অবাক লোচনে চাইল শিশিরের মুখের দিকে। বাটি থেকে এক চামচ পুডিং মুখে পুরে শিশিরকে প্রশ্ন করল, পুডিংটা কি তুই বানিয়েছিস? শিশির উপর নিচ মাথা দোলালো। খুবই নমনীয় কণ্ঠে শুধালো, খেতে কেমন হয়েছে সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য খেতে খেতেই উত্তর করল, ইয়াম্মি। খাওয়া শেষ করে রুমের দিকে যাওয়ার সময় সৌহার্দ্য শিশিরের কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, বকশিসটা তোর পাওনা রইল, সময় মতো পেয়ে যাবি। বলেই গটগট পায়ে রুমের দিকে চলে গেল। শিশির অবাক লোচনে তাকিয়ে আছে সৌহার্দ্যের যাওয়ায় পানে। বকশিস? কিসের বকশিস? তার মানে কি পুডিংটা এতটাই ভালো লেগেছে সৌহার্দ্য ভাইয়ের কাছে? সৌহার্দ্যকে চলে যেতে দেখে শামীম ধ্রুবর দিকে আরেকটু চেপে বসে ফিসফিস করে বলল, এই দুজনার মাঝে কিছু একটা চলছে বুঝলি ভাই। শামীমের কথাতে ধ্রুব মাথা নাড়িয়ে সম্মতি জানালো। টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সবাই। পিনপিনে নীরবতা বিরাজমান। একটু পর পর ফিসফিসানোর আওয়াজ শোনা যাচ্ছে। সৌহার্দ্য খাওয়ার এক ফাঁকে আলগোছে শিশিরকে দেখে নিল। শিশির খাচ্ছে আর বারবার কুয়াশাকে ফিসফিস করে কি যেন বলছে। এতটাই আস্তে বলছে যে কি বলছে সেটা কুয়াশাও ঠিকভাবে শুনতে পাচ্ছে কিনা কে জানে। শিশির খাওয়ায় মনোযোগী হলো। হাত দিয়ে ভাতের লোকমা তুলে খাওয়ার সময় বাঁকা চোখে চাইল একবার সৌহার্দ্যের পানে। সাথে সাথেই চোখাচোখি হলো দুজনের। শিশির চোখ ফিরিয়ে নিল। কিছু একটা ভেবে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে।
যেটা সৌহার্দের চোখ এড়ালো না। তার মায়া পাখির মনে যে কিছু একটা চলছে, সেটা আন্দাজ করতে পারল। খাওয়া শেষে সৌহার্দ্য চলে যেতে যেতেই ফিরে চায় শিশিরের দিকে। শিশিরের গাল দুটো লালিত, নিচের দিকে তাকিয়ে এখনো মুচকি মুচকি হাসছে। লজ্জায় যেন চোখ তুলে চাইতে পারল না সৌহার্দ্যের পানে। পাখিদের সুমধুর কলকাকলির ধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। রাত্রির অন্ধকারাচ্ছন্নতা কাটিয়ে দেখা মিলল মিঠা রোদে পরিপূর্ণ একটা সকালের। পাখিরা যেন হৈ হৈ রৈরি করছে তার খুশিতে। জানালার পর্দার আড়াল দিয়ে একফালি রৌদ্দুর এসে ছুঁয়ে দিল শিশিরের তুলতুলে মুখশ্রী। এই রৌদ্দুরের ছোঁয়ায় কোনো তীব্র তেজ অনুভূত হলো না। পুরো নিস্তব্ধময় নিশীথে শিশিরের ঘুম হলো না ঠিকঠাক। রাতভর একই ভাবনারা ধরা দিল মন মস্তিষ্ক জুড়ে। ভবানায় হাঁসফাঁস করতে করতে পুরো একটা রাত যে কখন কেটে গেল সেটাই বুঝতে পারল না। লজ্জার সাথে সাথে জোরতাও ঘিরে রেখেছে শিশিরকে। এই লজ্জা, জোরতা কি শুধু শুধুই? একদম না। এর জন্য দায়ী কে? অবশ্যই সেটা সৌহার্দ্য ভাই। তার জন্যই তো শিশিরের মনটা এখন মীর জাফরের ন্যায় আচরণ করছে। শিশির কি এখনো বুঝতে পারেনি যে সৌহার্দ্য ভাইয়ের জন্য তার মনে কি রয়েছে? আলবাত বুঝতে পেরেছে। মন বুঝলেও মস্তিষ্ক সেটা বুঝতে দিতে চাইছে না। বারংবার বিদ্রোহ করছে মনের বিরুদ্ধে। মন বলছে সে সৌহার্দ্য ভাইকে পছন্দ করে। না, শুধু পছন্দ করে বললে ভুল হবে। শিশির সৌহার্দ্যকে ভালোবাসে। কিন্তু তৎক্ষণাৎ মস্তিষ্ক তাতে বিদ্রোহ জানিয়ে বলছে, না, এটা সত্যি না। মন আর মস্তিষ্কের বিদ্রোহের মাঝে দোটানায় ভুগছে শিশির। শেষমেশ মনের কাছে মস্তিষ্ক ভয়ঙ্করভাবে হেরে গেল। লজ্জারা এসে ভর করল কপল মুখশ্রীতে। লালিত হল কপলদ্বয়। শিশির প্রফুল্ল মনে উচ্চ শব্দে বলে উঠল, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি সৌহার্দ্য ভাই। ভীষণভাবে আটকা পড়ে গিয়েছি আপনার মায়। যেই মায়া আমি কখনো কাটাতে চাই না। কখনো না। বলেই লজ্জায় মুখ ঢাকল। এখন সে সৌহার্দ্য ভাইয়ের সামনে কিভাবে যাবে? আগে তো সৌহার্দ্যের সামনে গেলে কেমন কেমন অনুভূতি হতো। কিন্তু এখন, এখন তো সৌহার্দ্য ভাইয়ের সামনে গেলে লজ্জা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। হাঁটুও কাঁপবে মনে হয়। তখন কি হবে? শিশির কি নিজেকে সামলাতে পারবে, নাকি কাঁপতে কাঁপতেই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে মুহূর্তেই? এইসব উল্টো পাল্টা ভাবনায় মত্ত শিশির নিচে গেল না আর ভয়। রুমের দরজা আটকে ঘাপটি মেরে পড়ে রইল বিছানায়। সকাল 10:30 বাজে। একটু পরে সবাই রিমির শ্বশুর বাড়ির উদ্দেশ্য রওনা হবে। হবিগঞ্জ পৌঁছাতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। শিশির হালকা পার্পলের কালারের গাউন পরেছে। গলায় ঝুলিয়েছে কালো রঙের ওড়না। হাঁটু অবধি চুলগুলো খোলা। ডাগর ডাগর চোখে মোটা করে কাজল পরে নিল। ঠোঁটে মেরুন রঙা লিপস্টিক লাগাতে লাগাতে চোখ পড়ল সামনে গুছিয়ে রাখা হালকা পার্পলের কালারের রেশমি চুড়ির দিকে। সঙ্গে সঙ্গেই ঠোঁটে আলতো হাসি ফুটল। এই চুড়িগুলো ওকে সৌহার্দ্য ভাই দিয়েছে। এই তো কিছুক্ষণ আগে শিশির নিজের ব্যাগের মধ্যে 99 জোড়া চুড়ি পেল। বড্ড আশ্চর্য নয়নে ভাবল, কে দিল এই চুড়ি? তখনই চোখ পড়ল সাদা রঙের চিরকুটের দিকে। চিরকুটের ভাঁজ খুলতেই চোখ পড়ল চেনা হাতের লেখায়। সৌহার্দ্য ভাইয়ের লেখা। এই চুড়িগুলোই তোর বকশিস মায়া পাখি। এখানে 99 জোড়া রেশমি চুড়ি আছে। জানতে চাইবি না 99 জোড়া কেন দিলাম? কারণ বাকি এক জোড়া কোনো একদিন তোকে নিজের হাতে পরিয়ে দিব আমি। তখন থেকেই লজ্জায় গুটিয়ে আছে মেয়েটা। সৌহার্দ্য ভাই ওকে চুড়ি কিনে দিয়েছে। ভাবতেই শরীর জুড়ে শিহরণ বয়ে যাচ্ছে। তাহলে কি সৌহার্দ্য ভাইও তাকে ভালোবাসে? কিছুদিন ধরে সৌহার্দ্য ভাইয়ের কার্যকলাপে এমনই তো মনে হচ্ছে। গাড়িতে বসে সবাই অপেক্ষা করছে শিশিরের আসার। অবশ্য সবাই বলতে শুধু ছোটরা। বড়রা সবাই আগেই হবিগঞ্জের জন্য রওনা দিয়েছে। ড্রাইভিং সিটে বসে আছে সৌহার্দ্য। শিশিরের জন্য রাগী গম্ভীর ছেলেটা অনেক ধৈর্যশীল হয়ে গিয়েছে বোধহয়। নয়তো শিশির বিহীন এতগুলো বছর কিভাবে কাটিয়ে দিল বিন্দেশে। আর এখন যে এত ধৈর্য নিয়ে অপেক্ষা করছে তার মায়াপাখির। কে বলবে যে এই সুদর্শন পুরুষ এতটা পাগল তার মায়াপাখির জন্য? সেটাই ভাবছে শামীম। সৌহার্দ্যের পাশের সিটটা ফাঁকা। হয়তো তার মায়াপাখির জন্য বরাদ্দকৃত সিটটা। গাড়ির ব্যাক সিটে বসে শামীম বারবার হাই তুলছে। হাই তুলতে তুলতে ভীষণ অধৈর্য গলায় শুধালো, এই তোর মায়াপাখি কখন আসবে রে?
তখন থেকে বসে থাকতে থাকতে আমার কোমর বেঁকে গেল বোধহয়। কিছুদিন পরে তো সবাই বাঁকা শামীম বলে ডাকবে আমায়। এই বেঁকে যাওয়া কোমর নিয়ে সুন্দরীর সামনে গেলে ও কখনোই বিয়ে করতে চাইবে না আমায়। তখন তো আমার সিঙ্গেলই মরতে হবে। একশ্বাসে গড়গড় করে পুরো কথাটা বলে থামল শামীম। শামীম কথা থামাতেই সৌহার্দ্য ব্যঙ্গাত্মক স্বরে বলল, ওই বাড়িতে যাওয়ার দরকার নেই তোর। গাড়ি থেকে বেরিয়ে যা। বাঁকা কোমর সোজা হয়ে যাবে। সৌহার্দ্যের কথাতে গাড়িতে বসে থাকা কুয়াশা, ধ্রুব, ভর দিয়া ফিক করে হেসে দিল। শামীম অবিশ্বাস্য গলায় বলল, এটা কি বলছিস তুই? আমি না গেলে তো তোদের দেখতে একদম খালি খালি লাগবে। খেতে বসেও মনে উঠবে আমার কথা। তখন তোরা কষ্টে দুঃখে ঠিকভাবে খেতেও পারবি না। বন্ধু হয়ে বন্ধুর কষ্ট কিভাবে সহ্য করি বল? শামীমের কথায় ফোড়ন কেটে ধ্রুব বলল, থাক ভাই, তোর আর কিছু বলার দরকার নেই। কারণ আমরা সবাই জানি তুই কেন যেতে চাইছিস। নিজের পেট পুজো সারতে, তাই না? বলেই অট্টহাসিতে মেতে উঠল ধ্রুব। ওর কথায় শামীম কটমট দৃষ্টিতে ওর দিকে চাইল। অতঃপর ধ্রুবর পিঠে ধাম করে একটা কিল বসিয়ে বলল, কথার মাঝে ফোড়ন কাটিস। কথাটা তো শেষ করতে দিবি আমাকে। দেখ ভাই, আমার বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এতটুকু বলতেই ধ্রুব একটা কিল বসালো শামীমের পিঠে। ব্যাস, দুজনের টম অ্যান্ড জেরির লড়াই শুরু হলো। এ ওর পিঠে ধুমধাম কিল মারছে তো মারছেই। কেউই কারো থেকে কম না। কিছুক্ষণের মধ্যেই গাড়িতে হৈ হৈ শুরু হলো। দুই ভাইয়ের মারামারি মাঝে ভোর দুয়েকবার সিটি বাজাচ্ছে। একটু পরে শামীম ধ্রুবকে মারতে মারতেই বাইরে তাকিয়ে শিশিরকে দেখে সৌহার্দ্যকে বলে উঠল, জান্স বাইরে তাকাও, নয়তো কিছু একটা মিস করে যাবে তুমি। সৌহার্দ্য নিশ্চুপ। কিছু বলল না। ওর পরনে একটা কালো রঙের শার্ট আর সাদা রঙের প্যান্ট। শার্টের হাতা গোটাতে গোটাতে বাইরে চাইল সৌহার্দ্য। চাইতেন যেন দুয়েকটা হার্টবিট মিস হয়ে গেল ওর। অন্যরকম অনুভূতিরা কাজ করছে বক্ষপিঞ্জর জুড়ে। সপ্তদশী গুটি গুটি পায়ে হেঁটে আসছে গাড়ির দিকে। এই সপ্তদশী রমণী কেন বারবার তাকে ঘায়েল করে দিচ্ছে? সপ্তদশীকে দেখে নিষিদ্ধ ইচ্ছেরা যেন মাথাচাড়া দিয়ে উঠছে। এই নিষিদ্ধ ইচ্ছেগুলোর সামনে টিকতে পারছে না সৌহার্দ্যের রাগী, বদমেজাজি, গুরু গম্ভীর সত্তাটাও। শিশির খেয়াল করল সৌহার্দ্যের তাকিয়ে থাকা। এক পলক তাকিয়ে লজ্জায় চোখ তুলে আর তাকালো না সৌহার্দ্যের ওই গুরু গম্ভীর মুখের দিকে। গাড়ির কাছাকাছি আসতেই শিশিরের পা দুটো অসাড় হয়ে এলো। শিশিরের সকালের ভাবনাই সত্যি হলো যেন। পা দুটো সমান হারে কাঁপাকাঁপি করছে। জোরালো হলো হৃৎস্পন্দন। গাড়ির কাছে আসতেই সৌহার্দ্য গাড়ির দরজা খুলে দিল। শিশির চোখ তুলে না তাকিয়ে আমতা আমতা করে শুধালো, আমি পেছনে বসি সৌহার্দ্য ভাই? সৌহার্দ্য তৎক্ষণাৎ গম্ভীর গলায় বলল, না, তুই এখানেই বসবি। শিশির কিছু বলতে নিবে তার আগেই শামীম বলল, হ্যাঁ শিশির, তুমি ওখানেই বসো। তোমার জন্য ওই সিটটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। বলেই সৌহার্দ্যের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারল। সৌহার্দ্য কিছু বলল না। নিশ্চুপ থাকল। শিশির ততক্ষণে গাড়িতে উঠে বসল। শিশির গাড়িতে উঠতেই সৌহার্দ্য গাড়ি স্টার্ট দিল। পেছনে থেকে কুয়াশা শিশিরকে উদ্দেশ্য করে বলে উঠল, রেডি হয়ে নিচে আসতে এত দেরি করলি যে? সচরাচর তো তোর রেডি হতে এত সময় লাগে না। শিশির মিহি কণ্ঠে বলল, এমনিতেই আজকে রেডি হতে একটু বেশি সময় লেগে গেল। গাড়িতে পিনপিন নীরবতা বিরাজমান। কেউ কোনো কথা বলছে না। বাইরে শুধু অসংখ্য গাড়ি ছুটে চলার আওয়াজ হচ্ছে। সেই ছুটে চলা গাড়িগুলোর দিকে তাকিয়ে আছে শিশির। একটু পর পর পাশে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে আর চোখে দেখছে। না চাইতেও অনিলজ্জ চোখ জোড়া আপনা আপনি সৌহার্দ্যকে দেখছে। পা কাঁপি তো এখনো থামছেই না। সমান তালে কাঁপছে শুধু। শিশির মনে মনে বিড়বিড় করে বলল, এত কাঁপিস না শিশির, নয়তো সৌহার্দ্য ভাই সব বুঝতে পেরে যাবে। তখন তোকে অপমান করতেও ভুলবে না এই রাক্ষসটা। পাশ ফিরে শিশিরের বিড়বিড়ানো সূক্ষ্ম চোখে পরখ করল সৌহার্দ্য। অতঃপর ড্রাইভিংয়ে মনোযোগ দিল। শামীম হাই তুলতে তুলতে বলল, উফ উফ, চুপ করে বসে থাকতে ভালো লাগে না। কেউ একটু কথা বল আমার সাথে। ধ্রুব বলে উঠল, একটু সময় চুপ করে থাকতে পারিস না তুই? শামীম সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলল, না পারি না। শামীমের অত ধৈর্য নেই বুঝলি। তো নাচ। তুই নাচ। আমি বরং ভিডিও করি।
পরে এটা নিউজ ফিডে আপলোড করলে দেখবি তুই কেমন সেলিব্রিটি হয়ে যাবি। পরে তোকে সবাই এক নামেই চিনবে, ডাক্তার ধ্রুব মিয়া। বলেই কিটকিট করে হাসল। শামীমের কথায় মুখ বাঁকালো ধ্রুব। আমারও তো সেলিব্রিটি হওয়ার শখ নেই। তুই নেচে সেলিব্রিটি হ যা। আমি এমনিতেই সেলিব্রিটি, তাই আমার আর নাচা লাগবে না, বুঝলি? হ্যাঁ, মেয়েদের হাতে পিটুনি খেয়ে সেলিব্রিটি হয়েছিস তাই না? ব্যাস, শামীমের মুখটা চুপসে গেল। ভোর দিয়া, কুয়াশা, শিশির ফিক করে হেসে দিল। শামীম ভাবছে এখানে তার মুখ খোলাই উচিত হয়নি। এতদিন সে তার ভাইয়ের ইজ্জত নিয়ে টানাটানি করত, আর এখন তার ভাই সুযোগ পেয়ে তার ইজ্জত নিয়ে টানাটানি করছে। না, আর বেশি কিছু বলতে দেওয়া যাবে না, তাহলে ইজ্জতের ফালুদা হয়ে যেতে পারে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। গাড়ি এসে থামলো একটা বিশাল বড় বাড়ির সামনে। গাড়ি থামতেই সবাই একে একে নেমে বাড়ির ভেতরে চলে গেল। সৌহার্দ্য শিশিরকে যেতে দিল না। শিশিরের নরম তুলতুলে হাত সৌহার্দ্যের শক্ত হাতের বাঁধনে বন্দি। শিশির ভীত হরিণীর ন্যায় হাঁসফাঁস করল খানিক। নরম গলায় বলল, সৌহার্দ্য ভাই হাত ছাড়ুন, আমি ভেতরে যাব। সৌহার্দ্যের হাতের বাঁধন দৃঢ় হয়। হাঁটতে হাঁটতেই গম্ভীর গলায় বলে, না, তুই আমার সাথে যাবি। শিশির আর কিছু বলে না, হাঁটতে থাকে সৌহার্দ্যের পিছু পিছু। নিজের হাতটা সৌহার্দ্যের হাতের বাঁধন থেকে মুক্ত করতে চাইছে, কিন্তু সৌহার্দ্য সেটা হতে দিচ্ছে কই। শিশির যতবার হাত ছোটানোর চেষ্টা করছে, ঠিক ততবারই সৌহার্দ্য আরো শক্ত করে ওর হাত চেপে ধরছে। এত শক্ত করে ধরার ফলে হাতে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে সপ্তদশীর। এক পর্যায়ে চোখের কার্নিশে জল চলে এলো। সৌহার্দ্য পেছনে ফিরে চাইল এক পলক। সপ্তদশীর চোখে জল দেখে হাতের বাঁধন আলগা করল, কিন্তু হাত ছাড়ল না। সে কি এতটাই জোরে চেপে ধরেছিল হাত? কই না তো। তার মায়াপাখি যে ব্যথা পাবে সেটা সে বুঝতে পারেনি। বুঝলে কখনোই এতটা জোরে হাত চেপে ধরত না। মনে মনে নিজেকে হাজার বার দোষারোপ করল সৌহার্দ্য। হাঁটতে হাঁটতে হঠাৎই সপ্তদশী থেমে গেল। সৌহার্দ্যের পেছনে গিয়ে লুকালো। সৌহার্দ্য পেছনে ফিরে চায়, বুঝতে পারে না ওর কি হয়েছে। সপ্তদশীর চোখের ইশারায় সামনে তাকাতে বললে তৎক্ষণাৎ তাকায় সেই দিকে। অদূরেই আমজাদ খান দাঁড়িয়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে গম্ভীর মুখে এই দিকটাই চেয়ে আছেন ভদ্রলোক। সৌহার্দ্য ফের পেছনে ফিরে চায় সপ্তদশীর পানে। গম্ভীর গলায় বলে, চল। সপ্তদশী তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে নাকচ করে দিল। সৌহার্দ্য সেটা শুনল না, বরং শিশিকে টেনে সামনে নিয়ে এলো। তারপর আদেশ করে বলে উঠে, কিছু হবে না, চল। শিশির বাধ্য মেয়ের ন্যায় হাঁটতে থাকে সৌহার্দ্যের সাথে। আমজাদ খানের কাছাকাছি আসতেই মেয়েটা নিজেকে আরো এক ধাপ গুটিয়ে নিল। আমজাদ খান গম্ভীর কণ্ঠে ছেলেকে বললেন, এত দেরি হলো যে আসতে? সৌহার্দ্য শিশিরের দিকে তাকিয়ে বলল, সেটা তোমাদের আদরের মেয়েকেই না হয় জিজ্ঞেস করো বাবা। আমজাদ খান প্রশ্ন সূচক চাহনি শিশিরের দিকে পড়তেই মিহি কণ্ঠে বলল, রেডি হতে সময় লেগে গিয়েছিল, তাই আসতে দেরি হলো বড় বাবা। আমজাদ খান শিশিরের মাথায় হাত রাখলেন। মিহি কণ্ঠে বললেন, আচ্ছা, ভেতরে যাও আম্মু, কুয়াশা তোমাকে ডাকছে। শিশির সৌহার্দ্যের পানে চাইল। হাত না ছাড়লে সে যাবে কিভাবে? সৌহার্দ্য যেন সপ্তদশীর মনের কথা বুঝল, তাই তো হাত ছেড়ে দিল। হাত ছেড়ে দিতেই শিশির গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করল। শিশির চলে যেতেই আমজাদ খান ছেলেকে বললেন, বুদ্ধিশুদ্ধি কি সব লোক পেয়েছে তোমার? এভাবে এতগুলো লোকের সামনে তুমি ওর হাত ধরে হাঁটছিলে? সৌহার্দ্যের কাঠোকাঠ জবাব, সৌহার্দ্য কাউকে পরোয়া করে না বাবা, সেটা তুমি ভালো করেই জানো। আমজাদ খান যেন ছেলেকে একটু বাজিয়ে দেখতে চাইলেন, দেখো, তুমি পরোয়া না করলেও আমি করি। তুমি আর ওর হাত ধরবে না, তাহলে লোকে এই নিয়ে হাজারো কথা তুলবে। শিশিরকে তো বিয়েও দিতে হবে নাকি? ওকে তো আর তোমার সাথে বিয়ে দিতে পারি না। যে কোনো কিছুর পরোয়া করে না, তার থেকে একটা ভালো ছেলের সাথে ওর বিয়ে দেব। ওর থেকে দূরে দূরে থাকবে তুমি। বলেই ছেলের মুখের দিকে চাইলেন। সৌহার্দ্যের অভিব্যক্তি বোঝা গেল না। সৌহার্দ্য বেশ বুঝতে পারল ওর বাবা ওকে রাগিয়ে দিতে চাইছে। কিন্তু কি হবে, সৌহার্দ্য তো তারই ছেলে। বাবা যেমন গম্ভীর, রাগী, জেদি, ছেলেও তো তেমনই। সৌহার্দ্য জেদি কণ্ঠে বলল, পারবো না দূরে থাকতে। যদি দূরে রাখার এতই ইচ্ছে থাকে তাহলে আমাকে আটকে দেখাও। বলেই গটগট পায়ে প্রস্থান করল।
ও চলে যেতেই আমজাদ সাহেব হালকা হাসলেন। যাক, ছেলেকে একটু রাগানো গিয়েছে। কেন জানি এখন অনেক শান্তি শান্তি লাগছে। ছেলেকে রাগাতে যে তার বড্ড বেশি ভালো লাগে। রিসেপশনের জন্য বাড়ির চারপাশটা সাজানো হয়েছে আকর্ষণীয় রূপে। বাগানে অনেক সুন্দর ভাবে স্টেজ সাজানো। যেই স্টেজের উপরে বড় বড় দুটো চেয়ার ছোট ছোট ফুল দিয়ে সাজানো হয়েছে বর বধূর জন্য। বাগানের দিকটায় মানুষ গিজগিজ করছে। কেউ খাওয়ায় ব্যস্ত তো কেউ ছবি তোলায় ব্যস্ত। রিমিকে পার্লারের কিছু মেয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে সেজেছে সিমিও। মনে হচ্ছে যেন বিয়ের কনে রিমি নয় সিমি। সিমি ভারী মেকআপ করে এদিক সেদিকে ঘুরে সৌহার্দ্যকে খুঁজে চলেছে। একটু পরে খুঁজে পেয়েও গেল। স্টেজের কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে রিমির হাজবেন্ড জয়ের সাথে। সিমি সৌহার্দ্যের কাছে এগিয়ে গিয়ে বলল, হাই সৌহার্দ্য, কেমন আছো? সৌহার্দ্য কিছু বলল না। অন্যদিকে হাঁটা দিল। রাগে অপমানে সিমি ফুঁসতে লাগলো। ও যেই একটা চেয়ারে বসতে নিবে অমনি শামীম চেয়ারটা সরিয়ে নিল। সিমি তৎক্ষণাৎ ধপাস করে পড়ল মাটিতে। ওকে পড়তে দেখে কিছু লোক জোরে হেসে দিল। সিমি কটমট দৃষ্টিতে চাইল শামীমের পানে। শামীম হালকা হেসে বলে উঠে, এই রে, আমি একদম দেখতে পাইনি আপনাকে। আমি তো শুধু এই চেয়ারে বসতে চাইছিলাম। সরি পেতনি থুক্কু সিমি। সিমি রাগে কটমট করছে। শামীম ফের বলে, দেখি হাতটা দিন। আমি আপনাকে উঠতে সাহায্য করছি। শামীমের কথাতে সিমি ভ্রু কুঁচকে তাকালো ওর পানে। কিছু না ভেবেই হাতটা এগিয়ে দিল শামীমের নিকট। শামীম হাতে থাকা মোবাইলটা দিয়ে সিমির হাতটা সরিয়ে দিয়ে বলল, উফ, একটু মিস্টেক হয়ে গেল। আসলে এই শামীম যার তার হাত ধরে না। পেতনিদের তো আরই না। বলেই আলতো হেসে ওখান চলে গেল। সিমি রাগে ফুঁসছে। মাটিতে ভর রেখে উঠে দাঁড়িয়ে ড্রেসে লেগে থাকা ময়লা ঝাড়তে লাগলো। শিশির বাগানের দিকটায় এসেছে বেশ খানিকক্ষণ। কুয়াশা, দিয়া আসছে না দেখে একা একাই চলো এলো। এসেই বেশ কিছু মেয়েদের কানাঘুষা শুনতে পেল ওর সৌহার্দ্য ভাইকে নিয়ে। একটা মেয়ে বলছে, দেখ দেখ, ওই ছেলেটা দেখতে পুরাই আগুন। চোখ দুটো দেখেছিস, একদম ওয়াও। আমার ওকে লাগবেই আর। আরেকজন বলল, শর্ত, এই হট চকলেট বয়কে তো আমার লাগবে। এতটুকু শুনেই শিশির হাত দিয়ে কান চেপে ধরল। পরপর মুখ বাঁকালো। বিড়বিড়ালো, ঈশ্বস, আমার শখের মানুষকে নিয়ে টানাটানি করছে। রাক্ষসী আয়তো পারলে নিয়ে দেখা। তোদের এক একটাকে ন্যাড়া বানিয়ে গলায় জুতার মালা পরিয়ে এই পুরো সিলেট শহর ঘুরাবো আমি। হু হো। ছোটরা সবাই এক টেবিলেই বসেছে। খাওয়ার সময় সৌহার্দ্য জোর করে শিশিরকে নিজের পাশে বসালো। ওর এই কাণ্ড দেখে শামীম, ধ্রুব, ভর, দিয়া আর কুয়াশা মিটিমিটি হাসছে। সপ্তদশী লজ্জায় মাথা নুইয়ে রাখল পুরোটা সময়। চোখ তুলে একবারও চাইল না সৌহার্দ্যের দিকে। খেতে খেতেই সৌহার্দ্য নিজের প্লেটের লেগ পিসটা শিশিরের প্লেটে তুলে দিল। সঙ্গে সঙ্গে আরেক দফা হাসির রোল পড়ে গেল সেখানে। শিশির নিজেকে গুটিয়ে নিল। লেগ পিস ফিরিয়ে দিতে চেয়ে বলল, লাগবে না সৌহার্দ্য ভাই। সৌহার্দ্য কিছু বলবে তার আগেই শামীম বলল, আরে নেও নেও শিশির। তোমার সৌহার্দ্য ভাই দিয়েছে আর তুমি খাবে না, তা কি করে হয়? শিশির লজ্জা পেল ভীষণ। আজ যেন তার লজ্জা পাওয়ারই দিন। সৌহার্দ্য ভাইকে ভালোবেসে যেন তার লজ্জারা আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। আকাশে আজকে তারার মেলা। তিমিরময় রজনীতে তারার ঢল নেমেছে দিগন্তের আনাচে কানাচে। ওই তো অদেখিত মেঘের আড়াল থেকে দেখা মিলছে অর্ধখণ্ডিত চাঁদের। বেকনিতে দাঁড়িয়ে শিশির। কালো কুচকুচে কেশবহুল পিঠ সরিয়ে হাঁটুর কাছে এসে ঠেকেছে। যা থেকে টুপোটুপ করে পানি পড়ছে। এই তো একটু আগেই গোসল সেরে বেকনিতে এসেছে। পুষ্পেরা দুলছে মৃদু হাওয়ায়। যার সুমিষ্টার নাসারন্ধ্রে প্রবেশ করতেই মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। শিশির দীর্ঘক্ষণ চেয়ে রয় ওই অর্ধখণ্ডিত চাঁদের পানে। আজ 3 দিন হলো তারা সিলেট থেকে ফিরেছে। ফেরার পর থেকে সৌহার্দ্য ভাইয়ের সঙ্গেও আর দেখা হয়নি। হসপিটালের কাজ নিয়ে ব্যস্ত খুবই। হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত 12:30 বেজে যায়। দেখা হয়নি মাত্র 3 দিন, অথচ শিশিরের মনে হচ্ছে যেন এই চোখ নিজের ভালোবাসাকে দেখার জন্য দীর্ঘ পিপাসু। সৌহার্দ্যকে একবার দেখার জন্য শিশির ছটফট করছে। তাই শিশির আজ দৃঢ় প্রতিজ্ঞ। সৌহার্দ্যকে এক পলক না দেখে সে নিজের রুমে যাবে না। সৌহার্দ্য ভাইকে আজকে সে দেখেই ছাড়বে। কালকে শিশিরের ইন্টার প্রথম বর্ষের রেজাল্ট আউট হবে। এই নিয়ে এখন খুবই দুশ্চিন্তায় আছে ও।
আগে রেজাল্ট নিয়ে এত চিন্তা হতো না যতটা এখন হচ্ছে। লেখাপড়ায় তো তেমন মনোযোগী হতে পারেনিও আজ পর্যন্ত। শিশির যে বড্ড বেখেয়ালি। রেজাল্ট খারাপ হলে সৌহার্দ্য ভাইয়ের দিকে সবাই আঙ্গুল তুলবে, যেটা শিশির একদমই চায় না। আর সবচেয়ে বড় কথা, সৌহার্দ্য ভাই যে ওকে বলেছে রেজাল্ট ভালো হলে ও যা চাইবে তাই দিবে ওকে। রেজাল্ট খারাপ হলে তো তা আর চাওয়াই হবে ওর। কিন্তু কি চাইবে? ভাবতে ভাবতেই মনের মধ্যে কিছু একটা খুঁজে পেতেই মনটা খুশিতে আত্মহারা। হঠাৎ গাড়ির হালকা হর্নের শব্দে ভাবনার ছেদ পড়ে। চোখ তুলে চায় গেইটের দিকে। দারোয়ান গেইট খুলে দিল। ওই তো সৌহার্দ্য ভাইয়ের কালো রঙের গাড়িটা গেইট পেরিয়ে ভেতরে ঢুকছে। সৌহার্দ্য রোজকার মতোই গাড়ির কাঁচ নামিয়ে চাইল সহসা বেলকনির দিকে। এটা এখন রোজকার কাজ। কাঁচ নামাতেই দেখা মিলল কাঙ্ক্ষিত মুখশ্রীর। কিন্তু এটা তো অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিশিরের তো বেকুনিতে থাকার কথা না। এটা ভেবেই সৌহার্দ্যের হৃদয়ের মাঝে কিঞ্চিত ভাঁজ পড়ল। সৌহার্দ্য আর কিছু ভাবল না। গাড়ির পার্ক করতে গেল। শিশির সিঁড়ি দিয়ে দৌড়ে নিচে নামে। সৌহার্দ্য কলিং বেল বাজানোর আগেই দরজা খুলে দাঁড়ায়। মোহনা বেগম এতক্ষণ ড্রয়িং রুমেই বসে ছিলেন ছেলের ফেরার অপেক্ষায়। শিশিরকে দৌড়ে যেতে দেখে তাকালেন দেয়ালে টানানো ঘড়িটার দিকে। 12:45। শিশির এখনো জেগে আছে দেখে ভদ্রমহিলা অবাক হলেন ভীষণ। কিছু বললেন না। সৌহার্দ্যের জন্য খাবার বাড়তে চলে গেলেন রান্নাঘরে। শিশির চেয়ে আছে সৌহার্দ্যের গম্ভীর মুখের দিকে। মনে হচ্ছে কত শত বৎসর দেখে না এই মানুষটাকে। সৌহার্দ্য ততক্ষণে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, ঘুমাসনি কেন এখনো? এত রাত জেগে কি বাড়ি পাহারা দিচ্ছিস তুই? কতদিন পরে এই গমরা মুখর গলার স্বর শুনতে পাচ্ছে শিশির। মনে হচ্ছে রাত জেগে বসে থেকে ভালোই হয়েছে। ফলস্বরূপ সৌহার্দ্যের ওই সুমিষ্ট কণ্ঠস্বর তো শুনতে পেরেছে। এবেলায় সৌহার্দ্যের তীক্ষ্ণ দৃষ্টির সামনে নিজেকে প্রস্তুত করে নিল। মিনমিন করে বলল, পাহারা দিচ্ছি না তো, আপনার জন্য অপেক্ষা করছিলাম। সৌহার্দ্য অবাক হয়। চোখে মুখে বিস্ময়। কিন্তু শিশিরকে সেটা বুঝতে দিল না। কণ্ঠ খাদে নামিয়ে বলে, কেন? এখন শিশির কি বলবে? ওটা তো বেখেয়ালিতে বলে দিয়েছে। আমতা আমতা করলো খানিক। জিহ্বা দিয়ে ওষ্ঠ ভিজিয়ে নিয়ে বলল, বলবো না। সৌহার্দ্যে এক ভ্রু নাচিয়ে বলে, কেন বলবি না? শিশিরের সোজা সাপটা জবাব, আপনাকে কেন বলবো? সৌহার্দ্যের গম্ভীর মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। দরজা লক করতে করতে বলে, আমার জন্য অপেক্ষা করছিলিস আর আমাকে বলবি না? এটা তো হতে পারে না। বলেই একটু ঝুঁকে হাত বাড়িয়ে ধরতে নেয় শিশিরকে। শিশির পিছু পা হয়। দৃষ্টি নিচের দিকে দিয়ে বলে, না, আপনাকেও বলা যাবে না। বলেই এক ছুটে ওখান থেকে পালিয়ে যায়। সৌহার্দ্য এক দৃষ্টিতে তাকিয়ে রয় শিশিরের যাওয়ার পানে। ঠোঁটে তার মুচকি হাসি। হেমন্তের সকালটা সুমধুর। অল্প অল্প ঠান্ডা ঠান্ডা। হেমন্তের শেষেই তো শীতের দেখা মিলবে। অতিথি পাখিদের সমাহার মিলবে তখন। উত্তপ্ততা হরিয়ে প্রকৃতি হয়ে উঠবে রুক্ষ শীতল। হেমন্তের এই অল্প অল্প ঠান্ডা আবহাওয়ায় তিনজন যুবক একাসাথে বসে কফি খাচ্ছে আর টুকটাক আলোচনা করছে। সৌহার্দ্যের কেবিনের পেছনে দিকটায় একটা নারিকেল গাছ। সেই ডালে বসে আছে দুটো দয়েল। নিজেদের কলকাকলিতে মত্ত তারা। জানালা দিয়ে দেখতে গেলে তার একটু দূরেই সূর্য নিজের দীপ্তি ছড়াচ্ছে। সূর্যের দীপ্তি এসে আছড়ে পড়ছে মেঝেতে। সৌহার্দ্য কফি খাচ্ছে আর খবরের কাগজ দেখছে। একটু পরেই খবরের কাগজটা রেখে আর চোখে চায় শামীমের পানে। শামীম অলস ভঙ্গিতে বসে কফি খাচ্ছে। মুখটা অন্ধকার করে রেখেছে। মনে হচ্ছে যেন 3-4টা ছেকা খেয়ে এখন ওর বেহাল দশা। সৌহার্দ্যের দেখাদেখি ধ্রুব পাশ ফিরে তাকায় শামীমের দিকে। তাকিয়েই মুখ চেপে হাসতে লাগে। শামীম ওর দিকে কটমট দৃষ্টিতে চেয়ে ওর হাত বরাবর একটা চিমটি দেয়। ব্যাস, দুজনের মারামারি আবার শুরু। এ পর্যায়ে সৌহার্দ্য ওদেরকে চুপ করতে বলে, থামবি তোরা? বাচ্চাদের মতো করছিস। বিয়ে দিলে বাচ্চাদের বাপ হয়ে যাবি আর এখনো বাচ্চামো করিস। শামীম মুখ খুলল এ পর্যায়ে। বিড়বিড়ালো খানিক। হ্যাঁ, সেটাই তো হতে দিচ্ছিস না। এই তোর জন্য আমার বিয়েটা এখনো আটকে আছে। বাচ্চা তো দূরের বিষয়। সৌহার্দ্য শুনল শামীমের বিড়বিড়ানো। সোজা সাপটা বলে, এর জন্যই আজকে তরুদের বাড়ি যাব। তোর সাথে ওর বিয়ে পাকা করতে। শামীম যেন হাতে চাঁদ পেল। একটু আগের শুকনো মুখটা এখন চকচক করছে। তড়িঘড়ি করে শুধায়,
সত্যি সত্যি, তোর আগে আমার বিয়ে। সৌহার্দ্য কিছুই বলছে না দেখে শামীম এগিয়ে যায় ওর দিকে। সৌহার্দ্যের এক হাত ঝুলাতে ঝুলাতে বলে, জান্স বলো না প্লিজ। সৌহার্দ্য বলে উঠে, যেভাবে লাফাচ্ছিলিস আগে তোর বিয়ে তো পাকা করি, তারপর না হয় নিজের বিয়ে নিয়ে ভাববো। শামীমের যেন মনে হলো বিয়ের কথা শুনে সে হাওয়ায় ভাসছে। খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল সৌহার্দ্যকে। অতঃপর হেসে হেসে বলল, ও জান্স, থ্যাঙ্কু। আই লাভ ইউ সো মাচ জান্স। তোমার মতো করে আমাকে কেউ ভালোবাসে না। শামীমের কথায় ধ্রুব বাঁকা চোখে চাইল ওর পানে। মুখ বাঁকিয়ে বলল, মানে আমি ভালোবাসি না? তাহলে তুই সৌহার্দ্যকে নিয়েই থাক, আমি গেলাম। শামীম সৌহার্দ্যকে জড়িয়ে ধরেই দূর থেকেই বলল, আরে আরে না না, যাস না ভাই। নে তোকে উম্মা হুম্মা। এখন যাস না আমার লক্ষ্মী ভাই। ধ্রুব নিজের গাল ঘষতে ঘষতে বলল, শর্ত লুচু ছেলে। সুদর্শন যুবক দেখলেই তোর চুপ মুখেতে মনে চায় তাই না? শামীম এবার ধ্রুবকে জ্বালাতে বলল, হে হে, সুদর্শন যুবক দেখলে না, শুধু তোকে দেখলেই আমার চুপ মুখেতে ইচ্ছে করে। বলেই ধ্রুবর দিকে এগিয়ে গেল। শামীমের হাত থেকে বাঁচতে ধ্রুব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছু পা হতে হতে এক সময় দরজায় বাড়ি খেল। তবুও দাঁড়ালো না, ধ্রুব তড়িৎ গতিতে ছুটে পালালো সেখান থেকে। ওর পিছন পিছন শামীমও ছুট লাগালো। রেজাল্ট আউট হয়েছে কিছুক্ষণ আগে। তবুও চিন্তায় শিশির এখনো কিছু না খেয়েই বসে আছে। ওর মনে হচ্ছে এই রেজাল্টে সৌহার্দ্য ভাই ওর ইচ্ছা কিছুতেই পূরণ করবে না। মোহনা বেগম, সোনালী বেগম চিন্তায় আছেন শিশিরের অহেতুক চিন্তা নিয়ে। সোনালী বেগম মেয়েকে রেজাল্ট নিয়ে কিছুই বলেননি। আর বলবেনই বা কেন? যে মেয়ে প্রতিবার পরীক্ষায় 50% নাম্বার পায়, সে আজকে প্রতি সাবজেক্টে 70% নাম্বার পেয়েছে। তিথি বেগম বাড়িতে নেই। সকালকে নিয়ে বেরিয়েছেন একটু। বর্তমানে সোফায় হাঁটু গেড়ে বসে তাতে মাথা ঠেকিয়ে বসে আছে শিশির। তার একটু পাশেই মিল্কি আর ইউভি ছোটাছুটি করছে দিকবিদিক। শিশির ভাবছে সৌহার্দ্যকে কি করে নিজের রেজাল্টের কথা জানাবে। এই রেজাল্ট জানলে সৌহার্দ্য ভাই কি ওর থেকে মুখ ফিরিয়ে নিবে? ইচ্ছে পূরণ করা তো দূরে থাক, কথা বলবে তো ওর সাথে। কিন্তু শিশির তো আর এটা জানে না যে ওর সৌহার্দ্য ভাই আগেই নিজের মায়া পাখির রেজাল্ট জেনে নিয়েছে। না, সেটা মা কাকিদের কাছ থেকে নয়, শিশিরের কলেজের প্রিন্সিপাল স্যারের কাছ থেকেই জেনেছে। রেজাল্ট নিয়ে তো শিশিরের থেকেও বেশি দুশ্চিন্তা হচ্ছিল ওর। সৌহার্দ্য, ধ্রুব আর শামীম তিনজনে একই ভঙ্গিমায় বসে আছে। সামনে কাঠের একটা টেবিলের উপরে নুডলস, চা, চানাচুর আর বিস্কুট রাখা। যেখান থেকে একটু পরপর বিস্কুট উঠিয়ে কুটকুট করে খাচ্ছে শান্ত। আর বারবার ওদের তিনজনার দিকে বাঁকা চোখে চেয়ে পর্যবেক্ষণ করছে। শান্ত তরুর ভাই। নাম শান্ত হলে কি হবে? ছেলেটা স্বভাবতই চঞ্চল, বিচ্ছু প্রকৃতির। পাশেই ওর মা সুমনা বেগম দাঁড়িয়ে ছেলের কার্যকলাপ দেখছেন। শান্ত খেতে খেতেই হঠাৎ শামীমের পাশে এসে দাঁড়ালো। শামীমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল, এই তাহলে পাত্র। শামীম মাথা উপর নিচ মাথা নাড়ালো। শান্ত শামীমের থুতুনিতে হাত ঠেকিয়ে ফের বলল, বাহ, বেশ সুদর্শন তো তুমি। একদম আমার মতো। শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে। তাই তুমি পাত্র হিসেবে সিলেক্টেড। তারপর শামীমের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আপু যদি জানতে পারে যে আমি তোমাকে পাত্র হিসেবে সিলেক্টে করেছি তাহলে আমার পিঠে তাল পড়বে তাল। তবু আমি তোমার পক্ষেই থাকব। কিন্তু এর জন্য আমার ঘুষ লাগবে। শামীম অবাক হয়ে শান্তর কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কি ঘুষ? শান্ত ফিসফিস করে লাজুক হেসে বলল, আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দেওয়া লাগবে। শান্তর কথাতে শামীম চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আরে এ শালা তো দেখছি আমার থেকেও এক কাঠি উপরে। শামীম নিজের হাত শান্তর হাতে মিলিয়ে বলে উঠল, ওকে ডান। শান্ত শামীমের কথায় খুশি হয়ে গাল টেনে দিয়ে বলল, তাহলে ঠিক আছে। এখন থেকে তুমি আমার দুলাভাই আর আমি তোমার শালা। বলেই শান্ত শামীমের থেকে দূরে সরে নিজের মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। সুমনা বেগম এ পর্যায়ে বলে উঠলেন, দেখো বাবা, আমি জানি তোমার মতো ভালো ছেলে আমি আমার মেয়ের জন্য পাবো না। কিন্তু তরু যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ আমি এই বিয়ের বিষয়ে কিছু বলতে পারবো না। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোনো সমস্যা নেই আন্টি। আপনারা সময় নিয়ে ভেবে চিনতে তারপর মতামত জানান। সুমনা বেগম কিছু বলবে তার আগেই শান্ত গড়গড়িয়ে বলল,
আরে কিসের সময় নিবে? আমাদের ছেলে পছন্দ হয়েছে। আপু ফিরলে দেখবে আমি ওকে বিয়ের জন্য রাজি করিয়ে দিব। সুমনা বেগম ছেলের দিকে চোখ রাঙিয়ে বললেন, তুই ছোট মানুষ, তোর মতো থাক। বড়দের মাঝে কথা বলছিস কেন? মায়ের কাছে ধমক খেয়ে শান্ত চুপ হয়ে গেল, কিছু বলল না। সৌহার্দ্যরা চলে যেতেই তরু বাড়িতে ফিরল। ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই শান্তকে দেখা গেল রুমের বাইরে উকি ঝুঁকি দিতে। শান্ত রুমের বাইরে দাঁড়িয়ে সুর টেনে বলল, আপু আমি কি রুমের ভেতরে আসতে পারি? তরু মাথা ঘুরিয়ে ভাইয়ের দিকে চাইল। অতঃপর হাত নাড়িয়ে ভেতরে আসতে বলল। শান্ত ভেতরে আসতেই তরু সন্দিহান কণ্ঠে বলল, কি ব্যাপার বলতো? তুই তো সব সময় আমার রুমে তড়িঘড়ি করে ঢুকে পড়িস, কখনো অনুমতি নিস না। তাহলে আজ কি হলো যে অনুমতি নিচ্ছিস? তরুর কথায় শান্ত মুচকি হেসে বলল, আমি আগের থেকে আরো বেশি ভদ্র ছেলে হয়ে গেছি আপু। তাই এখন থেকে অনুমতি নিয়েই তোমার রুমে ঢুকবো। ভাইয়ের কথায় তরু হালকা হেসে বলল, আচ্ছা। শান্ত চনমনে কণ্ঠে ফের বলে উঠল, আপু শোন, আজকে কি হয়েছে জানিস? বল। আজকে তোকে ছেলেপক্ষ দেখতে এসেছিল। জানিস ছেলেটাকে না আমার বেশ পছন্দ হয়েছে। কি? মা কিছু বলেছে? সম্বন্ধ পাকা করে ফেলেছে নাকি? আর ছেলের নাম কি? আরে আরে আস্তে আস্তে। আমি তো ছোট মানুষ, এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনোটার উত্তর দিব? এত হেয়ালি না করে যা জিজ্ঞেস করেছি সেটা বল। শান্ত ভাবুক ভঙ্গিতে বলল, শোন তাহলে তোর প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর, মা এখনো কিছু বলেনি। আর ছেলের নাম কি জানো মনে পড়ছে না? দাঁড়া দাঁড়া, পেটে একটু চাপ দেই, তারপর দেখি বের হয় কিনা। বলেই নিজের পেটে আস্তে একটা চাপড় মেরে বলল, হ্যাঁ মনে পড়েছে। ছেলের নাম শামীম এহসান মির্জা। ব্যাস এতটুকু শুনতাই তরু চিল্লিয়ে নিজের মাকে ডাকল। মেয়ের চিল্লানোতেই সুমনা বেগম পাশের রুম ছেড়ে বেরিয়ে এসেছেন। সুমনা বেগম মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি শুরু করেছিস তরু? এভাবে চিৎকার করছিস কেন শুধু শুধু? তরু রেগে বলল, মা তুমি কিছুতেই ওই ছেলের সাথে আমার বিয়ে পাকা করবে না। কেন? ছেলে তো ভালোই। শুনলাম তোর ভার্সিটির প্রফেসর নাকি? তরু রেগে ফের বলল, আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না মা। সুমনা বেগম মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, অত শত আমি কিছু জানি না তরু। তুই আজকে ছেলের সাথে দেখা করতে যাবি ব্যাস। বলেই ওই রুম ত্যাগ করলেন তিনি। তরু মেজাজ হারিয়ে ধূপ করে বসে পড়ল বিছানায়। শান্ত রুম ছেড়ে যেতে যেতে হতাশ গলায় বলল, বিয়ে করে নাও আপু। এই তোমার জন্য আমি এখনো বিয়ে করতে পারছি না। এই তোর বয়স কত রে? বিয়ে করবি তাই না? আয় করাচ্ছি তোকে বিয়ে। বলেই তরু তেরে গেল শান্তর দিকে। ওকে তেরে আসতে দেখে শান্ত ছুটে পালালো তৎক্ষণাৎ। হেমন্তের একটি চমৎকার গোধূলি বিকেল। লাল আভায় আচ্ছন্ন গগনের মাঝে দেখা মিলেছে অসংখ্য পাখিদের ঝাঁক। সাদা মেঘমালারা হালকা ধূসর বর্ণের মিশ্রণে মিশ্রিত হয়ে নিজেদের ঠাঁই খুঁজে নিয়েছে পশ্চিম দিগন্তের ঈশান কোণে। সূর্যিমামা বিদায় নিচ্ছে ধরণী ছেড়ে। ওই তো সে মেঘের আড়ালে ধীরে ধীরে লুকিয়ে নিচ্ছে নিজেকে। মনে হচ্ছে হৃদয়ের ক্যানভাসে আঁকা একটি আকর্ষণীয় দৃশ্য যেন। সিঁড়ি ডিঙিয়ে উঠে ছাদে পা রাখতেই দেখা মিলবে ভিলেজ পার্ক রেস্টুরেন্টের। রেস্টুরেন্টের আশেপাশে কাঠগোলাপের সমাহার, যা যে কোনো মানুষের চোখ ধাঁধিয়ে দিবে। সেখানেই একটা টেবিলে এখন বসে আছে তরু আর শামীম। শামীম গালে হাত দিয়ে তার সুন্দরীর দিকে তাকিয়ে আছে। আর তরু ওর সামনে বসেই রাগে কটমট করছে। নীরবতা ভেঙে শামীম খোশমেজাজে বলল, তো মিস সুন্দরী এখনো কিছু বলছেন না যে? এখানে এসেছি 1.5 ঘন্টা হতে চলল। এভাবে তাকিয়ে কি দেখছেন? আমি জানি আমি সুদর্শন, তাই বলে এভাবে তাকিয়ে থাকবেন? ওর কথাতে তরু চেতে উঠে বলে, ফাজলামো বন্ধ করুন। তরুর কথায় শামীম ঠোঁটের উপরে আঙুল চেপে ধরল যে সে আর ফাজলামো করবে না। তরুর আগে কটমট করতে করতেই ফের বলে উঠল, আপনাকে তো আমি আগেই আমার পিছু ছেড়ে দিতে বলেছিলাম। তাহলে শুধু শুধু আমার বাসায় কেন বিয়ের প্রস্তাব পাঠাতে গেলেন? শামীমের সোজাসাপটা উত্তর, কারণ আমি তোমাকে ভালোবাসি। বিয়ে করলে তোমাকেই করব। তাই বিয়ের প্রস্তাব পাঠিয়েছি। প্রেম করে সময় নষ্ট করার বয়স নেই আমার। শামীমের এই কথায় তরু হাঁস ফাঁস করল খানিক। সত্যি তো শামীম তো তাকে আগেই বলেছে যে ও তরুকে ভালোবাসে। আর এমন তো না যে তরু ওকে পছন্দ করে না। করে। কিন্তু নিজের অনিশ্চিত জীবনের সাথে যে কখনোই শামীমকে জোড়াতে চায় না তরু।
এবেলায় তরু স্বাভাবিক গলায় বলে, কেন আমার অনিশ্চিত জীবনের সাথে নিজেকে জোড়াতে চাইছেন? আমার উপরে আমার মাভাইয়ের দায়িত্ব আছে। আমি এসব বিয়েটিয়ে নিয়ে এখনই ভাবছি না। শামীম বুঝল তরুর অভিব্যক্তি। ধীরস্থির কণ্ঠে বলল, আমি তো একবারও বলিনি যে তুমি তোমার মা আর ভাইয়ের দায়িত্ব ছেড়ে আমাকে বিয়ে করো। বিয়ের পরেও তুমি নিজের দায়িত্ব পালন করতে পারবে, সেই স্বাধীনতা দেব আমি তোমাকে। তাহলে আমাকে বিয়ে করতে প্রবলেম কোথায়? তরু কিছু বলল না, চুপ থাকলো। তার আর কিছু বলার নেই। তরু কিছু বলছে না দেখে শামীমও চুপ রইল দীর্ঘক্ষণ। কিছুক্ষণ পরে তরু উঠে যেতে চাইলে শামীম গম্ভীর গলায় বলে, তাহলে কি বিয়ে ফাইনাল এটাই ধরে নেব? তরু শামীমের দিকে তাকিয়ে বলল, জানি না, বলেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে ধরল। তরুর কথায় শামীমের ঠোঁট জুড়ে মুচকি হাসি ফুটল। ও নিজের উত্তর পেয়ে গিয়েছে। শামীমকে আর পায় কে? শামীম ফের তরু যাওয়ার পথে চেয়ে বেশ জোরেই বলে উঠল, মিস তরিতা আঞ্জিম সারাহ, এখন থেকে আমি আপনাকে সারাহ বলেই ডাকব। তরুর থেকে সারাহ নামটাই আমার কাছে বেশি ভালো লাগে। আপনার তাতে কোনো আপত্তি নেই তো? তরু যেতে নিয়ে পিছু ফিরে চাইল শামীমের পানে। শামীমের ঠোঁটে বিশ্বজয়ের হাসি। তরু ধীর গলায় বলে, না নেই। আপনার ইচ্ছে, ডাকতে পারেন। সন্ধ্যার আজান পড়েছে, প্রায় 15-20 মিনিট হবে হয়তো। নামাজ শেষ করে শিশির ছাদে আসলো মাত্র। অন্য সময় হলে হয়তো ছাদে আসতে ভয় হতো, কিন্তু কেন জানি এখন একদম ভয় লাগছে না। ঝিরিঝিরি বাতাস শরীর ছুঁয়ে দিচ্ছে। ছাদের ফুলগুলো দুলছে হাওয়ায়। সেই সঙ্গে ফুলের মাতাল করা ঘ্রাণ তনু মন জুড়িয়ে দিচ্ছে। অনামিকা ফুল গাছের লতাপাতা গুলো মেঝেতে এসে ঠেকেছে। তিমিরময় আকাশে শুধু একটি মাত্র তারা জ্বলজ্বল করছে। ওই তো সন্ধ্যা তারা। শিশির বেঞ্চিতে দুপা ভাঁজ করে হাঁটু জড়িয়ে বসে। হাঁটুতে মাথা এলিয়ে দূর আকাশ পানে চেয়ে গান শোনার তালে তালে গুনগুনিয়ে গান গাইছে। শিশিরের খুবই পছন্দের এই গান। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলেই মুখরতা, হাসি বিনিময়ে চোখে চোখে, মনে মনে রয় বেকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে, কোনো এক রূপকথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপকথার জগতে, তুমি তো এসেছো আমারই হতে। সৌহার্দ্য এখানে এসে দাঁড়িয়েছে বেশ খানিকক্ষণ। খুব মনোযোগ দিয়ে শুনল শিশিরের গুনগুনানো। এসে বসল শিশিরের পানে। শিশির তখনও খেয়াল করেনি সৌহার্দ্যকে। ও এখনো আকাশের পানে চেয়ে। নীরবতা ভেঙে সৌহার্দ্য শুধালো, শুনলাম রেজাল্ট নিয়ে নাকি তুই খুশি না? শিশির হকচকিয়ে উঠে ঠিক হয়ে বসে পা ঝুলিয়ে দিল। চোখ মুখ অন্ধকার করে বলল, না, সরি সৌহার্দ্য ভাই। সৌহার্দ্যের হৃদয়ের মাঝে কিঞ্চিত ফাঁক। প্রশ্নবিদ্ধ চাহনিতে শিশিরের দিকে তাকিয়ে শুধায়, কেন? সরি কেন? শিশির গাল ফুলিয়ে বলল, আপনি বলেছিলেন না রেজাল্ট ভালো হলে যা চাইব তাই দিবেন। তাহলে এখন তো কিছুই চাইতে পারবো না আপনার কাছে। আর সরি এজন্য যে আমার রেজাল্টের জন্য সবাই এখন আপনার দিকে আঙ্গুল তুলবে। সৌহার্দ্য অন্যদিকে মুখ ঘুরিয়ে খানিক হাসল। তার মায়াপাখি সেই আগের মতোই রয়ে গেল। সৌহার্দ্য স্বাভাবিক হয়ে শিশিরের দিকে চেয়ে বলে, এখনো তুই যা চাইবি তাই দিব। সৌহার্দ্যের কথাতে শিশিরের মুখটা চিকচিক করে উঠল। সৌহার্দ্যের দিকে ঘুরে বসে শুধালো, সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। তবে তোকে প্রমিস করতে হবে যে পরের বার এর থেকেও ভালো রেজাল্ট করবি। এ পর্যায়ে শিশির সৌহার্দ্যের হাতটা টেনে আনল। অতঃপর নিজের হাতটা ওর হাতের উপরে রেখে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, প্রমিস। সৌহার্দ্য অল্প ঝুঁকল শিশিরের দিকে। ও ঝুঁকতেই শিশির দ্রুততার সাথে নিজের হাত সরিয়ে নিল। ওর তো মনেই ছিল না যে ও সৌহার্দ্য ভাইয়ের হাত ধরে আছে। জোরতায় মিলিয়ে গেল শিশির। মনে মনে ভাবল, ঈশ্বর, সৌহার্দ্য ভাই কি ভাবছেন এখন? উনার হাতটা এভাবে ধরা উচিত হয়নি। লাজুকলতার ন্যায় মিলিয়ে যাওয়া শিশিরের দিকে চেয়ে সৌহার্দ্য ধীর গলায় শুধালো, কি চাইবি আমার কাছে? শিশির এদিক সেদিকে তাকিয়ে দৃষ্টি মিলালো সৌহার্দ্যের দৃষ্টিতে। সৌহার্দ্যের দিকে তাকিয়ে চোখ পিটপিট করল সেকেন্ডেরও বেশি সময়। তারপর দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে চেয়ে ভাবুক গলায় বলল, পরে বলবো। কি চাইবো সেটা ঠিক করিনি এখনো। সৌহার্দ্য নিচের ঠোঁট কামড়ে ধরে গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা বুঝলাম। চলবে। গল্প, আমার ভালোবাসা। লেখিকা খাদিজা মারজান। চতুর্থ পর্ব।